নমস্কার। আজ সময় বাংলায় আমরা একটা অভিনব অনুষ্ঠান নিয়ে এসেছি। সেই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন মেদিনীপুর শহরে বিশেষ করে যারা পশুপ্রেমী, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যারা বসে আছে এরা প্রত্যেকেই পশুপ্রেমী বলে খ্যাত। আমি আগে পরিচয় করিয়ে দিই, রিক চৌধুরী আমার স্নেহের ভাইও, তার সঙ্গে একজন পশুপ্রেমী। যে কোনো স্ট্রিট ডগ থেকে শুরু করে যে কোনো পশুর কোনো সমস্যা যদি ওর চোখের সামনে আসে, ও কিন্তু ওর মোবাইলটা বের করে প্রথমে লাইভ করে। কারণ হচ্ছে শুধু নিজে নয়, আরো 500 মানুষকে জানানো যে অবিচার হচ্ছে একটা স্ট্রিট ডগের উপরে। রিককে ধন্যবাদ সময় বাংলা স্টুডিওতে স্বাগতম। এবার আসছি রিমা কর্মকার। মেদিনীপুর শহরে রিমাকে চেনে না এরকম মানুষের সংখ্যা ভীষণ কম। আমি রিমা একজন শুধু পশুপ্রেমী নয়, রিমা খুব ভালো একজন ডান্সার এবং একজন নৃত্য শিক্ষিকা। সময় বাংলা যেমন রিমার সঙ্গে জড়িয়ে থাকে, রিমাও সময় বাংলার প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা বিভিন্ন প্রশ্ন ওদের কাছে করবো। তার আগে শিবু রানা, সবাই চেনেন শিবুকে। শিবু রানা মেদিনীপুরের একজন শুধু পশুপ্রেমী নয়, ও ডক্টরস ডিগ্রিটা না পেয়েও একটা ডক্টরের ভূমিকা পালন করে মেদিনীপুর শহর, খড়গপুর শহর, আশেপাশের অঞ্চলে, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। ওদের কাছে আজকে আমরা একটা দারুণ সাবজেক্ট নিয়ে এসেছি আলোচনা করার জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন সময় বাংলা ফেসবুক লাইভে। আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদেরকে সেই প্রশ্ন সময় বাংলার লাইভে লিখে জানাবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আমি সবার আগে রিমাকে প্রশ্ন করব। রিমা কয়েকদিন ধরে মেদিনীপুর শহর নয়, গোটা ভারতবর্ষের পথ কুকুরদের নিয়ে একটা রেভুলেশন চলছিল, একটা আন্দোলন চলছিল, একটা বিদ্রোহ চলছিল। সুপ্রিম কোর্টের কোন জাজেস কোন একটা নির্দেশ দিয়েছিলেন, কোন একটা অর্ডার বের করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে গোটা দেশ উন্মত্ত হয়ে গিয়েছিল এবং বিশেষ করে যারা পশুপ্রেমী তারা রাস্তায় নেমে গিয়েছিল। তো আমি রিমার কাছে প্রশ্ন করব যে জাজেস যে অর্ডারটা দিয়েছিলেন, সেই অর্ডারটা তোমার কাছে কেমন লেগেছে? তোমার যেটা মনে হচ্ছে সেটা একটু ব্যক্ত করে বলো। ব্যাপারটা হচ্ছে, যখন এই অর্ডারটা পাস হয় বা এই কথাটা উঠে আসে যে সমস্ত দিল্লি থেকে সমস্ত কুকুরকে সরিয়ে নেওয়া হবে, তারা রাস্তায় থাকতে পারবে না। সর্বপ্রথম আমার মধ্যে একটা জিনিস আছে যে ওরা অবলা, ওরা বলতে পারে না, তাই কি ওদের উপর সোজাসুজি অত্যাচার? না, আমরা হয়তো প্রতিবাদ করব, আমরা হয়তো গিয়ে সেটার এগেনস্টে কেস করব, আমরা মুখে কথা বলি যেহেতু, তাহলে ওদের কি থাকার অধিকার নেই? না কি ব্যাপার, কেন এটা হঠাৎ করে এই এতটা অমানবিক রায় কি করে হতে পারে? এটা কি করে পসিবল? এই কোশ্চেনটা প্রথমত এলো। এবং তারপর মুহূর্তে যে এটা কিসের জন্য, ওদের জন্য অনেক কিছু করা যায়, কারণ একটা সোসাইটি, একটা সমাজ, আমাদের দেশ, ওদের যতটা অধিকার আছে বেঁচে থাকার, ভালো থাকার, আমাদের ঠিক ততটা। মানুষের সমাজ নয় এটা যে শুধু মানুষ থাকবে। এতটা অমানবিক আমরা কি করে হতে পারি? তো আমার মনে হলো যে ওদের কাছ থেকে ওদের ঘর কেড়ে নেওয়া হচ্ছে, ওদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই কারণে যে ওরা মুখে কোনো কথা বলে বোঝাতে পারে না এবং মানুষের স্বার্থে। তো এটা একদমই সম্ভব। আমি একটু আটকাচ্ছি রিমাকে এই জায়গায়। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায় একটা বেরিয়েছিল, সেটা দিল্লি গভর্নমেন্টের কোন একটা পিটিশনের এগেইনস্টে বেরিয়েছিল। তো রায়ে কিন্তু যে সব জাজেসরাই সহমত পোষণ করেছেন এমনটা নয়। যদি সহমত পোষণ করে থাকতেন তাহলে আজকে হচ্ছে 22 তারিখ, 22শে আগস্ট সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে। সেই রায়টা নিয়ে যদি একটু কিছু বলো আমাদের দর্শকদেরকে। আজকের রায়টা আমাদের এই কটা দিন যারা পশু প্রেমী, যারা আমরা ভালোবাসি বা যারা আমরা ওদের ভালো চাই, তারা হয়তো এই কটা দিন আমরা ঘুমোতে পারিনি, খেতে পারিনি। আমাদের মধ্যে কি চলেছে, আমাদের বেঁচে থাকার অধিকার আছে কিনা সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো আজকের সকালটা আমাদের কাছে একটা নতুন সূর্য,
যে এই রায়টা যেটা ওনারা বলেছেন সেটা একদম ঠিক, যে স্টেরিলাইজেশন দরকার, সমস্ত কিছু ওনারা যা যা আজকে বলেছেন সমস্তগুলো খুব লজিক্যাল, যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, না আমরা বেড়ে যাব না ওরা এত বেড়ে যাবে যে কিছু হবে না, পুরো ব্যাপারটা ঘেটে যাবে, সেটা নয়। কিন্তু আজকের রায়ে আমরা ভীষণ খুশি এবং আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে আরো ভালো কিছু করার, যাতে মানুষও ভালো থাকে এবং সমাজে ওরাও ভালো থাকে। আমি এবারে সরাসরি রিকের কাছে যাব। রিক, দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল সেটা নিয়ে তোমার একটু মানে চিন্তা ভাবনা আমাদের দর্শকদের জন্য একটু বলো, যে তোমার মনে কি হয়েছে, এটা কি হতে পারে, ঠিক কি ভুল? আজকের রায়ের কথা বলছেন? আগের রায় থেকে আজকের রায় দুটোই তো একসঙ্গে যুক্ত। ডেফিনেটলি। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, আগের যে রায়টা এসেছিল সেটা হচ্ছে একটি চৌমটো কেস। কোন এক নিউজ চ্যানেলে একটি খবর করা হয় যে একটি 4 বছরের বাচ্চাকে কুকুরে কিছু কুকুর কামড় দিয়েছে, তার ফলে তার র্যাবিস হয়েছে এবং সে পরবর্তীকালে মারা গেছে। যদিও সেই খবরের কোনো সত্যতা পরবর্তীকালে যাচাই তো হয়নি, পরবর্তীকালে পাওয়া যায়নি। বিভিন্ন অন্যান্য মিডিয়া এটা পোস্ট করেছে। সেই বাচ্চার বাবা মারা এসে বলেছেন যে বাচ্চাটি মারা গেছিলেন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আচ্ছা, মানে ভিন্ন কারণে। কিন্তু যে কোনো মৃত্যুই নিশ্চয়ই বেদনাদায়ক। আমরা চাই না কোনো বাচ্চা র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আমি এটা বলবো যে যখন তাকে কুকুরটা কামড়েছিল তার তো একদিনের র্যাবিস হয়নি। তখন তার বাবা মা বা এই সমাজে যারা এত বড় বড় কথা বলছে তারা আগে কেন দায়িত্ব নিয়ে সেই বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কোনো পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গিয়ে তার ভ্যাকসিনেশনটা করায়নি। এটা হচ্ছে ফার্স্ট। অনেকেই এর সঙ্গে সঙ্গে ওই একজন আমাদের স্টেট লেভেলের অ্যাথলেটের মৃত্যু নিয়েও এরকম এক ঘটনা উঠেছিল। সেক্ষেত্রেও সে কুকুরটাকে বাঁচাতে গেছিল, পরবর্তীকালে নেগলেক্ট করে। মৃত্যুর কারণ র্যাবিস নেগলিজেন্সির ফলে। কখনোই এখানে আমরা তার জন্য সকল কুকুরকে দায়ী করতে পারি না। এর আগে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাতে এটা এসেছিল যে সেক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট কারোর কথাই সেই মুহূর্তে শুনতে চাননি। পরবর্তীকালে বিভিন্ন অন্য ডিভিশন বেঞ্চে যখন এটা নিয়ে মুভ করা হয় তখন আজকের যে রায়টা এসেছে এইটা হচ্ছে একমাত্র সায়েন্টিফিক রায়। স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশন এই দুটি হচ্ছে একমাত্র প্রোগ্রাম, যেটা এবিসি প্রোগ্রাম, যেটা WHO সার্টিফাইড। এই প্রোগ্রামই একমাত্র এই অ্যানিম্যাল হিউম্যান যে কনফ্লিক্ট, কুকুরের সাথে যে মানুষের কনফ্লিক্টটা লাগছে, যে অশান্তি, সেটা দূর করতে পারে। আমি সরাসরি শিবুকে একটা প্রশ্ন করব, ওর প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে। কারণ শিবু সরাসরি স্টেরিলাইজেশন এবং কুকুরদের নিয়ে অতিমাত্রায় ও সক্রিয় এবং ও কাজটা করে। আমি বলবো এই সুপ্রিম কোর্ট যে আজকের রায়টা দিয়েছেন সেই রায়টা বলবৎ হওয়াটা কি খুব মানে সহজ ব্যাপার? আর বলবৎ হলে কতটা ভালো বা মন্দ হতে পারে? অবভিয়াসলি আমরা এজ এ অ্যানিমেল লাভার্স হিসাবে আমরা হিউম্যান সোসাইটির দিকটাও আমরা চিন্তা ভাবনা করি। আমাদের যেমন একদিক দিয়ে আমরা পশুপ্রেমী, কিন্তু আরেক দিক দিয়ে আমরা চাই না যে কোনো মানুষের কোনো ক্ষতি হোক, কারণ অ্যাটলিস্ট আমরাও একটা হিউম্যান বিং এ আছি এবং আমরা চাই দুই দিকের যেন ইকোসিস্টেম বজায় থাকে। সেই দিক দিয়ে দেখতে গেলে সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে, মানে পূর্ববর্তী রায় থেকে যে মডিফিকেশনটা আজকে হয়েছে, এটা সত্যি পশুপ্রেমীদের জন্য না, এটা সমাজের জন্যই খুব দরকার, এটা প্রশংসার যোগ্য এবং খুবই দরকারি। এবং ওনাদের যে এই রায়ে যেটা বলা হয়েছে যে কুকুরদের, এগ্রেসিভ কুকুরদের তোলা হবে, এটা আমি ডগ লাভার হিসাবেও বলছি, যদি কোনো কুকুর সমাজের জন্য ক্ষতিকারক জায়গায় চলে যায় যার কারণে বাকি কুকুরগুলো যে দোষ পাচ্ছে, মানে তাদেরকে দোষ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে র্যাবিস কুকুর তাকে প্রমাণ করতে হবে যে কুকুরটা র্যাবিস, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা যায়। যে গভর্নমেন্ট এখানে ইস্যু আছে, গভর্নমেন্ট এখানে টেক কেয়ার করছে, তাই কুকুরটা র্যাবিস হয়েছে এটা আইডেন্টিফাই করে তাকে অবশ্যই রিলোকেট করতে হবে এবং সেফ জায়গায় রাখতে হবে। অ্যাংজাইটির যে কুকুরগুলো যেগুলো এমনি কামড়ায়, রাস্তায় গাড়ির পিছনে ছুটছে, এগুলো বড় ইস্যু না, এগুলোকে সোশ্যালাইজ করলে ঠিক হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো যে সুপ্রিম কোর্টের আজকে রায়টাকে আমাদের সমস্ত পশুপ্রেমীর দিক থেকে স্বাগত জানিয়েছে এবং এটা বৈজ্ঞানিক ভাবে সঠিক পদক্ষেপ। আমি রিমাকে নেক্সট প্রশ্ন করব। আমরা যখন প্রথম রায়টা শুনি গত কয়েকদিন আগে,
তখন ভীষণ সবাই যারা আমরা পশুপ্রেমী, যারা আমরা প্রাণী ভালোবাসি, আমি প্রাণী বলতে কিন্তু সব প্রাণী সব। নয়, একদম সব প্রাণী আমাদের কাছে কোনো শুধুমাত্র ডগই ভালোবাসতে না। পশুপ্রেমী হয় এমন রিসেন্টলি বোম্বের ঘটনাটাও আছে তো পাইনাপেল গাছ আমার মনে স্পেশালি আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে সুপ্রিম কোর্ট ওই রায়টা দেওয়ার পরে, প্রথম রায়টার কথা হুম। বলছি, আমি আজকে একটা বলিনি, ওই রায়টা দেওয়ার পরে যে আচ্ছা সুপ্রিম কোর্ট তো এটা ভাবতে পারতো যে প্রত্যেকটি মুখ্যমন্ত্রীকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি তিনি একটা নির্দেশ দিতেন হুম। যে প্রত্যেকটি জেলা শহরে একটি করে হোম তৈরি হোক, যেখানে স্ট্রিট ডগদের জন্য স্পেশালি ট্রিটমেন্ট, র্যাবিস বা ভ্যাকসিনের যা যা করার, এইরকম যদি একটা মানে হোম তৈরি হতো যেখানে কুকুরদের সমস্ত রকম পরিষেবা, কুকুর কেন অন্য কোনো প্রাণী, হুম। এক্ষেত্রে আমি কিন্তু আবার বলছি এটা আমার মতামত, হুম, হুম। এক্ষেত্রে কয়েকজন লোক যেমন চাকরি পেত, হুম। তেমন কুকুরদের নিয়ে যে সমস্যাটা তৈরি হয়, কারণ একসঙ্গে শিবু এক্ষুনি বললো যে কুকুর একসঙ্গে 4-5টা কুকুরের মধ্যে একটা হয়তো দুষ্ট কুকুর আছে, হ্যাঁ। তো তাকে আমাকে সরাতে হবে। হুম। তাহলে সেই কুকুরটিকে আমি কিভাবে চিহ্নিত করবো? অনেক কুকুর আছে, সবাইকে আমরা খারাপ বললে তো হবে না, একসঙ্গে 10টা কুকুর থাকলে আমাদের একটা দুটো একটু বেশি দুষ্টু হয়, স্বাভাবিক। হুম। আমি যদি আমার ঘরের ডগটির কথা বলি, সেও ভীষণ দুষ্টু, তাহলে আমরা সেই দুষ্টু কুকুরগুলো বা যারা র্যাবিস আক্রান্ত হয়ে গেছে তাদেরকে যদি সরিয়ে রাখার মতন একটা জায়গা পাই, তাহলে কেমন হয়? এটা তোমাদের মতামতটা আমাকে জানাও, মানে দর্শকদের জানাও। তো এটা তো ভীষণ ভালো একটা প্রস্তাব, যেটা অলরেডি আমাদের মেদিনীপুর শহরে শুরু হয়েছে। এবং মানে আমাদের ম্যাডাম যখন এসেছিলেন, একটু ম্যাডাম বলতে কি হ্যাঁ। সবাইকে একটু গুছিয়ে বলা ব্যাপারটা, হ্যাঁ। ডিটেলস কর, একদম এটা না দরকার আছে। হ্যাঁ। মেদিনীপুর সবাই জানেন না আপনারা, রিমা মুখে শুনুন, আমি বলবো না, যে আমাদের এখানকার যিনি এমপি আছেন, তিনি আমাদের মেদিনীপুর শহরের জন্য, জেলার জন্য একটা দারুণ কাজ করেছেন। অবশ্যই আমার প্রশ্নের সঙ্গে রিলেটেড ওর উত্তরটা আপনি আপনারা ওর কাছ থেকে শুনুন, ওর মুখে। ব্যাপারটা হচ্ছে আমাদের এমপি ম্যাডাম যখন এসেছিলেন প্রথমে, এমপি ম্যাডাম মানে জুন মালিয়া ম্যাডাম, তো ম্যাডাম যখন প্রথম আমাদের স্টেরিলাইজেশন ক্যাম্পে উনি হঠাৎ আসার আগ্রহ প্রকাশ করেন। আমাদের বছরে, আমরা আর্টস অফ অ্যানিমেলস থেকে বছরে 2বার করে আমাদের স্টেরিলাইজেশন ক্যাম্প বিগত 4 বছর ধরে চলছে। সেটা আমি জানি, আমি যেহেতু নিজে তো- প্রেজেন্ট থেকে। হ্যাঁ, তো আমাদের অলরেডি এটা আমরা উদ্যোগ নিয়ে এটা শুরু করি এবং করে চলেছি। তো ম্যাডাম আসেন এবং আসার পরে প্রথম উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়ে গেছিলেন যে আমি যদি নেক্সট টাইম ঘুরে এসে দাঁড়াই এখানে, আমি এখানের জন্য একটা শেল্টার বানাবো। তো ম্যাডাম আমাদেরকে বলাতেই আমরা ভীষণ খুশি ছিলাম, কিন্তু ম্যাডাম যখন এমপি হয়ে ফিরলেন, ম্যাডাম নিজের কথা রেখেছেন এবং আমাদেরকে পালবাড়িতে একটি জায়গা দেখানো হয় এবং সেই জায়গাটা নিয়ে আলোচনা করা হয় বিভিন্নভাবে, এবং ওটা ম্যাডাম নিজে এসে, ওটার কাজ অলরেডি শুরু হয়েছে এবং সেটা তৈরি হচ্ছে, যেটা মেদিনীপুরে প্রথমবার সরকারিভাবে এটা হচ্ছে, কিন্তু পুরোটাতে আমাদের সমস্ত পশুপ্রেমীদেরকে উনি ডেকেছিলেন এবং ওনারা আলোচনা করেছিলেন। তো এটা অলরেডি এখানে শুরু হয়েছিল। না, আমি বলতে চাইছি যে এটা মেদিনীপুরের কাছে একটা গর্বের ব্যাপার যে এরকম একটা ঘটনা হয়েছে। হ্যাঁ। আমি বলছি আমাদের ধারণা বা আমার ধারণা, হ্যাঁ। সুপ্রিম কোর্ট যদি এই ধরনের একটা রায় দিত ভীষণ ভালো। যে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের দায়িত্ব নিয়ে যে আপনারা প্রত্যেকটি জেলা শহরে একটা করে এরকম ক্যাম্প তৈরি করুন, একটা হোম তৈরি করুন, যেখানে স্ট্রিট ডগরা অন্তত ট্রিটমেন্টটা পাবে। কারণ হচ্ছে, আমি যদি শিবুর কথা বলি, এখানে আমি হয়তো ওদের প্রশ্ন করার থেকে উত্তর বেশি দিয়ে ফেলছি, তবু বলি দর্শক এটা জানার প্রয়োজন আছে। শিবুকে আমি বহুদিন চিনি এবং রিমা, শিবু, রিক এরা কিভাবে লড়াই করে রাস্তায় নেমে সেটা আমি দেখেছি। আমি শিবুকে দেখেছি লোকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে, দোকান থেকে ধার করে টাকা এনে ও কিন্তু ট্রিটমেন্ট করে রাস্তায় ঘুরে ঘুরে, ওকে কেউ 10 টাকা দেয় না এর জন্য। তো এই জায়গা থেকে যদি আমার কথা মতন যদি সুপ্রিম কোর্ট ওরকম একটা রায় দিত, তাহলে কতটা কাজে হতো ভীষণ ভীষণ খুব ভালো হতো। এবং যেই পরিমাণ স্ট্রেসটা আমরা ফেস করছি, সাধারণ মানুষ বা সমাজের মানুষরাও ফেস করছে, বাকিরা এছাড়া বাচ্চাগুলো যারা ফেস করছে না, সেটা অনেক কমে যেত এবং একটা ঠিক স্টেবিলিটি জায়গায় আসার একটা হিউজ জায়গা ছিল। এবং হয়তো এটা আগামী দিনে আসবে, আমরা এটা। এবারে আমি রিকের কাছে সরাসরি যাব, যে সুপ্রিম কোর্টের রায় পশুপ্রেমী এবং সাধারণ মানুষের কি স্বার্থ সুরক্ষিত হলো তোমার মনে হয় আজকের যে রায়? সাধারণ মানুষের স্বার্থ ডেফিনেটলি পূরণ হলো, কিন্তু অ্যানিমেল হেটার্সদের যে স্বার্থ সেটা পূরণ মানে তুমি বলতে চাও এক শ্রেণীর মানুষ
একদম। সবাই নয়, এক শ্রেণীর মানুষ যারা কুকুর দেখলে এখনো ঢিল তারা ছোড়ে। কুকুর শুধু নয়, বহু কিছু দেখলেই করে। তারা কুকুর দেখলে ঢিল ছোঁড়ে, আবার তারাই কুকুরদেরকে শনিবার শনিবার বিস্কুট খাওয়ায়, কালো কুকুর খুঁজে খুঁজে, ওই রাহুকেতুর দোষ কাটাবে বলে। আবার মানে এটা একটা মতামত, ভিন্ন মত। ভিন্ন মত। আচ্ছা, কিছু মানুষ আছে যারা রাস্তায় কুকুরদের পটি দেখলে তাদের খুব খারাপ লাগে, কিন্তু নিজেরা সারাদিন ওই এক মুখ গুটকা নিয়ে প্যাচ প্যাচ করে ফেলে বেড়ায়। হ্যাঁ, এরকম মানুষ রয়েছে। এইসব মানুষদের স্বার্থে ডেফিনেটলি খাওয়া লাগলো। যারা মনে করেন, আমি এই কদিন আগে আমার একটা লাইভে তুমি মনে হয় দেখেছিলেন, মেদিনীপুর শহরের একজন খুব নাম করা গোল্ড মেডেলিস্ট WBCS অফিসার, তিনি কারণ শুধু তার স্ত্রী হচ্ছেন ছুঁচিবাইগ্রস্ত, কুকুরদেরকে গেটের সামনে আসতে দেবেন না, ওই পাশের নালা দিয়েও যেতে দেবেন না, সেই কারণে উনি একটি কুকুরকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করার ব্যবস্থা করেন। হয় কুকুরটি 3 দিন আমরা ট্রিটমেন্ট করি, তারপরে কুকুরটা মারা যায়। তো এইসব মানুষগুলো স্বার্থ কোনোদিন পূরণ হবে না। কিছু মানুষের আজকে ভীষণ খারাপ লাগলো। মানে আমি সুপ্রিম কোর্টের রায় যতটুকু দেখেছি, আমি মানে একটা বিস্তারিত রিপোর্টটা দেখি, যতটুকু দেখেছি তাতে করে সমাজের যারা যে সমস্ত কুকুর, মানে অনেক অনেক কুকুরই তো খেতে পায় না, মানে সত্যি কথা বলতে কি, চা দোকানে লোকের বাড়ির সামনে বসে থাকে, কেউ যদি একটু বিস্কুট দিল, আজকে আমার ক্ষমতা আছে, ঈশ্বর আমাকে ক্ষমতা দিচ্ছেন, আমি 2টো কুকুরকে খেতে দিচ্ছি, বা ঘরে একটা কুকুর পুষছি, এটা তো সবার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে বহু কুকুর আছে যারা না খেতে পেয়ে অভুক্ত অবস্থায় সারাদিন কাটিয়ে দেয়। কারণ কুকুরের ধর্মই আছে, তাকে যদি 3 দিনও খেতে না দেওয়া হয়, সে কিন্তু কিচ্ছু বলবে না, কুকুর শব্দটি করবে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে সমস্ত কুকুরদেরকে মিউনিসিপ্যালিটিকে অর্ডার দিয়েছে তোমরা তাদেরকে ছেড়ে দাও তাদের জায়গায়, অবশ্যই ভ্যাকসিনেট করে, তো ওই পথ কুকুরদের তোমার কি মনে হয় যে আগে যেভাবে মানুষ দেখতো এই রায়ের পরে সেইভাবেই দেখবে, মানে তাদের সেই জায়গাটাই থাকবে? নিশ্চয়ই থাকাটা উচিত, যারা আরো বেশি ভাবে থাকা উচিত। কারণ সুপ্রিম কোর্ট আরো একটা অর্ডার দিয়েছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির কাছে অর্ডারটা আসছে যে তাদের জন্য আলাদা জায়গা করতে হবে খাওয়ানোর, যেটা মিউনিসিপ্যালিটি গুলোকে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে। মানে আমি যে আমরা রাস্তাঘাটে খাওয়াতে পারবো না। ভাবনাটা করেছিলাম, সেই ভাবনার সঙ্গে তোমার প্রশ্নের উত্তর কিছুটা জড়িয়ে আছে। একদম, যে যদি একটা এরকম জায়গা তৈরি হচ্ছে আলটিমেট, আজকে সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির কাছে এই রায় আসবে, প্রত্যেকটি এরিয়া, এবং সেটিও আলাদা করে দিয়েছে যে কুকুরের ভারসাম্য অনুযায়ী তাদের আলাদা আলাদা খাবারের জায়গা করে দিতে হবে। ধরুন ভারসাম্য অনুযায়ী কি, ধরুন আমি বলছি 5 নম্বর ওয়ার্ডে টোটাল 50টা কুকুর আছে, বিভিন্ন গলিতে আছে, এই গলির কুকুর ওই গলিকে খেতে দেবে না, ওই গলির কুকুর এই গলিতে খেতে দেবে না, এটা তো ধর্ম। তো সেটাই সেরকম ভাবে ব্যবস্থা করতে হবে। ওই 5 নম্বর ওয়ার্ডে একটাই খাবার জায়গা করে দিলাম, সেখানে 50টা কুকুর গিয়ে একসঙ্গে মারপিট করলো, এই ব্যবস্থাটাও যেন না হয়, সেটাও সুপ্রিম কোর্টের রায় আছে। আমি রায়ের কপিটা নিয়ে পড়লাম, তাতে একদম স্পেসিফিক করে দেওয়া আছে যে সেই জায়গাটুকুও সেইভাবেই বিবেচনা করতে হবে, ভারসাম্য রক্ষা করে। আমি এবারে শিবুর কাছে যাব। এই রায় কার্যকর যদি হয়, তাহলে পথ কুকুরদের জীবনযাত্রার ক্ষেত্রে বা সুরক্ষার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে তোমার মনে হয়? মানে আমি বলতে চাইছি, যে মানুষগুলো কুকুরকে ঢিল মারতো, খেতে দিত না, তারা তো আমার মনে হয় না ঘুরে আবার খেতে দেবে বা ঢিল মারবে। কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে, সেখানে অন্তত যে মানুষগুলো এর বিরুদ্ধে ছিল তাদের তো একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে কুকুরদের মানে জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটবে বলে তোমার মনে হয় কি? জীবনযাত্রার পরিবর্তন বলতে, দেখুন, আমরা ন্যাচারাল যে সিস্টেম, আমরা যে বার্থ কন্ট্রোল করছি, এটা নেচারের বাইরে গিয়ে, মানে ন্যাচারাল যে সিস্টেম তার বাইরে গিয়ে আমরা ওদের প্রোটেকশনের জন্য আমরা ওদের সাধারণ জীবনটাকে একটু অন্যরকম করে দিচ্ছি। এটা কেন করছি? আমাদের হিউম্যান সোসাইটিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। কারণ এখানে নানা রকম ইস্যু আসছে, সংখ্যা পপুলেশন হচ্ছে, তো প্রভাব তো পড়বেই। কারণ যে কুকুরগুলোর জন্য একটা রাস্তায় ঘাটে আমাদের কাছে নানা রকম একটা, যারা আমরা যেহেতু আবেগপ্রবণ একটু, যেহেতু আমি কুকুর ভালোবাসি, আমাদের এটা মন থেকে চাই না যে এদের এই বার্থ কন্ট্রোল হোক, স্টেরিলাইজেশন হোক, যেটা আমাদের মনে, কিন্তু আমাদেরকে এগুলো করতে হয় সমাজের কথা ভেবে। সেইখানে যারা কুকুর বিরোধী, তাদের এটা ভাবা উচিত সবার আগে যে সুপ্রিম কোর্টও অনেক চিন্তা ভাবনা করেছে বলে তাদের সেখানে অনেক উঁচু লেভেলের চিন্তা ভাবনার মানুষ বসে আছে, তারা সেইখান থেকে একটা চিন্তা ভাবনা করেছে বলে আজকে সমস্ত কিছু বিচার করে আজকে এই রায় দিয়েছে। ওনারা 11 তারিখে যে রায় দিয়েছিলেন, সেই রায়ের পর যখন চারিদিক থেকে প্রতিবাদ শুরু হলো, ওনারা আলোচনা করলেন এবং এই প্রথম কোন কেস নিয়ে এত তাড়াতাড়ি তার মডিফিকেশন হলো,
এটা সত্যিই বলছি, সুপ্রিম কোর্টে অনেক কেস নিয়ে এরকম হাঙ্গামা হয়, কিন্তু এত ডগ লাভার সকলকে আমাদের তরফ থেকে প্রণাম নিশ্চয়ই। যে আপনারা সবাই লড়েছেন বলে এত শর্ট টাইমে মানে প্রতিবাদটা ভীষণ ভীষণ ভাবে ভাবে হয়েছে হয়েছে। এবং খুব দ্রুত হয়েছে। আমার মনে হয় প্রতিবাদটা হওয়ার দরকার দরকার ছিল। এবারে দেখো পথ কুকুর তারা তো বোঝে না, তারা যদি কাউকে কামড়ায় হয় সে কোনো কারণে রোগাক্রান্ত এটা হয়ে এটা এই ব্যাপারে জিনিসটাই এই ব্যাপারে তিনটে মেথড আছে, আমি আগে এটা একটু কমপ্লিট করি। হ্যাঁ। আজকে এই মানুষগুলো যারা কুকুর বিরোধী, তারা কখনোই চায় না কুকুরের সংখ্যা কমুক, কুকুরকে সুস্থ করা হোক, কুকুরকে ভালো করা হোক, কুকুরকে ভ্যাকসিন দেওয়া হোক। সত্যি কথা বলতে এই মানুষগুলোর কাছে এগুলোর কোনো ভ্যালু রাখে না। তারা টোটালি ডগ হেটার এবং কুকুরকে কুকুর মনে করে, মানে কুকুর মনে করে, মানে তারা একটু শিবুকে আটকাচ্ছি। হুম। তোমার মাথার ঠিক পেছনেই স্বামী বিবেকানন্দের ছবি রাখা আছে। আচ্ছা, আমরা সবাই জানি এই মানুষটি জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বার্তাটা আমাদেরকে দিয়েছেন। এবং এই বার্তাটা উনি এমনি এমনি দেননি, উনার নিজের একটা পুষ্ট কুকুর ছিল যার নাম ছিল বাঘা। এবং সেই বাঘা যখন অসুস্থ হয়েছিল উনি তখন উদ্বিগ্ন হয়েছিলেন এবং তার জন্য উনাকে যে ধর্ম, সেই সনাতন ধর্মের যে রীতিনীতি গুলো পালন করতে হতো, মাঝে সেখান থেকে একটু বাইরেও যেতে হয়েছিল। কুকুরটা তাহলে আমরা একদম, বলতে একদম। পারি কি যে এই আমরা মনীষীদের ঈশ্বরের ভয়। এই মনীষীদের যে চিন্তা ভাবনা ছিল সেটা এখনকার শিক্ষিত সমাজের এখনকার একাংশ শিক্ষিত- আমি একটা কথা যারা বলি, নিতে পারে শিক্ষিত সমাজে উনি- বলতে উনি শুধুমাত্র তাই নয়, উনি নিজের সবকিছু, উনি তো একজন ব্রহ্মচারী ছিলেন, ব্রহ্মচর্য পালন করতেন। উনি বেলুর মঠের মতন জায়গা যেখানে সকলেই ব্রহ্মচারী, উনি সেই বেলুর মঠের মতন জায়গাতে নিজের ওই পোষ্য বাঘার জন্য মাছ এবং মাংস, প্রথমে মাছ, পরবর্তীকালে বাঘার যখন শরীর ডিটোরিয়েট করে লাস্টের দিকে, তার জন্য মাংস ওই পেটে ঢুকিয়েছিলেন। এটা এটা আমাদের কাছে শিক্ষা শিক্ষা, definitely। কিন্তু সমাজের একটা শ্রেণী এই শিক্ষাটা নিতে পারে। এটা এটা দোষ হচ্ছে আমাদের প্রত্যেকের যারা অভিভাবক আছেন। নিশ্চয়ই। আমাদের এই প্রজন্মতে তো যারা কুকুর পছন্দ করে না তাদেরকে তো আমরা বোঝাতে পারবো না, কারণ তারা ম্যাচিওর। বাট যদি কোনো স্কুল কর্তৃপক্ষ বা ডিআই লেভেল থেকে যদি প্রতিটা স্কুলে বাচ্চাদেরকে নর্মাল পড়াশোনার পাশাপাশি কোনো যদি ক্লাব চান, কোনো কোনো কাউন্সিলর কোনো চান, animals তারাও related, শুধু কুকুর নয়, সমস্ত প্রাণী নিয়ে যদি সচেতন করা হয়, একদম। আমার মনে হয় আগামী প্রজন্মটা না, আমাদের ক্ষেত্রে আমরা করতে যেতে রাজি আছি। বিভিন্ন আচ্ছা, ক্লাব আমি- বা আমি- এলাকা আমি বিচার। এবারে রিমার কাছে চলে- আলোচনা খুব জমে উঠেছে এবং আশা করি দর্শকদের ভালো লাগছে। দর্শকদের আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারাও একশো আপনারা নিশ্চয়ই করতে পারেন, হ্যাঁ। ভালো মন্দ সব রকম আপনারা লাইভে প্রশ্ন করুন, আমরা আছি। আমি রিমার কাছে যাব। তোমরা বিশেষ করে তুমি, শিবু এবং রিক বা আরো যারা তোমরা সংস্থায় জড়িয়ে আছো, তারা পথকুকুরদের পরিষেবা দিতে নানান রকমের অসুস্থতার কারণে বা তাদের কোনো সমস্যা হলে তোমরা যখন ছুটে যাও, তোমরা কি কি সমস্যার সম্মুখীন হও? কোনটা বলবে না বলো। এটাই না, আমরা খোলামেলা আলোচনা করছি, দর্শকদের না। জানাতে চাইছি যে ওরা কোনো একটা কাজ করতে গেলে, কোথাও কোনো কুকুরকে রেস্কিউ করতে গেলে, কোথাও কোনো পথ কুকুরের শরীর খারাপ হলে যখন যায় তখন ওদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা একটু সেই আলোচনাটা করবো। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে আমাদেরকে যারা খবর দেয় যে এই জায়গায় একটা বাচ্চাকে অ্যাবান্ডেন্ট ব্যাপারটা তখন ভীষণভাবে বেড়ে গেছে। প্রতিদিন 5 থেকে 6টা কি 10টা আমরা দেখতে পাই বাচ্চাকে ছেড়ে দিয়ে বেঁধে দিয়ে চলে আসছে। দুদিনের এটা জন্য আশ্চর্য। আসছে। এটা এখন চলছে এবং এটা হয়তো মানে কি বলবো, এটাই এখনো সোসাইটির একটা সুন্দর মানুষের সোকল যারা মানুষরা যারা মানে কি বলে শিক্ষিত সমাজ, তাদের হয়তো এই খেলনা ফেলে দিচ্ছি। এটা এই অ্যাবান্ডেন্ট কেস হামেশাই হচ্ছে। রিসেন্টলি চন্দ্রকোনা এবং শালবনী থেকে আমার কাছে 2খানা ফোন এসেছিল অ্যাবান্ডেন্ট কেস। এবার রাত্রিবেলা যখন ফোনটা আসছে, মেন ইস্যু হয় ফিনান্সিয়ালি কন্ডিশন। এখানে মেদিনীপুরে হলে হয়তো আমরা সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারছি, কিন্তু বাইরে যখন প্রথমেই আসে যে একটা গাড়ি লাগে, ফিনান্সিয়াল দিকটাও দেখার দরকার আছে। আমরা যতটা চেষ্টা করি, যে কিছু মানুষ আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করেন, তারা সাথে আছেন, আমরা যতটা পাচ্ছি আমরা এগোচ্ছি। কিন্তু এই যে ট্রিটমেন্ট করতে গেলে হ্যাঁ, তো আমরা ট্রিটমেন্ট করতে গেলে এই ফিনান্সিয়ালি ব্যাপারটা আসে। বাইরের কেস হলে আমরা আগে ভাবি আমরা কি করে যাব, কি হবে, এবং মেডিসিন যার একটা হিউজ কস্টিং, এগুলো যদি আমাদেরকে মানে অ্যাজ এ সরকার, হ্যাঁ সরকারি ভাবে আমরা যদি হেল্প পাই, ভ্যাকসিনেশন, এগুলো যদি আমরা সরকার থেকে হেল্প পাই, এই কাজগুলো অনেক ভালো করা যাবে। এটা রইল একটা ফিনান্সিয়ালি দিক। এছাড়া হচ্ছে সেটা হচ্ছে যে যখন কোনো স্পটে পৌঁছায় আমরা ট্রিটমেন্টের জন্য, প্রথমেই আসে মানে আমাদেরকে একটা অদ্ভুত ভাবে দেখা হয় যে একটা রাস্তার কুকুরের জন্য এরা রাস্তায় বসে
সে ট্রিটমেন্ট করছে কেন? এটা কি পাগল? এবং আমার উপর তো এই তকমাটাই আছে। মানে আমার এক বান্ধবী, স্কুলের বান্ধবী, এটা আমি একটা আমার নিজের ঘটনা বলছি, সে আরেক বান্ধবীকে একদিন বলেছে যে ও মনে হয় মাথাটা ঠিক নেই এই মুহূর্তে। না কেন? না ওকে দেখলাম একটা মানে সে মানে একদম ধরার যোগ্য নয় সেরকম একটা কুকুরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো হ্যাঁ, তো এবার এটা হচ্ছে না মানে মানুষের মেন্টালিটি, এটা ভীষণভাবে আমরা ফেস করি। কোথায় বাচ্চাকে আমরা হয়তো কোনো একটা ট্রিটমেন্টে রাস্তার কুকুর, তাকে কোনো একটা জায়গায় রাখতে চাইলাম যে এই রাত্রিটা এখানে থাক, সকালে রাখতে দেবে না, গায়ে গন্ধ আছে, নোংরা হয়ে যাবে, এই হয়ে যাবে, মানে বিভিন্ন প্রবলেম। এই জন্য শেল্টারটা ভীষণ দরকার, যাতে বাচ্চা অসুস্থ হলে তুলে এনে ট্রিটমেন্ট করে আমরা গিয়ে আবার রেখে আসতে পারি। আর মানুষের মানসিকতার পরিবর্তনটা ভীষণ ভাবে দরকার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাত্রেবেলা অনেক ক্ষেত্রে রাত্রেবেলায় যে ধরনের ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য আমি শিবুকেও দেখেছি যে শিবু রাত্রেবেলা তো ছুটে গিয়েছে। এখানে আমাদের ফেসবুকে যারা আমাদের লাইভ দেখছেন তারা খুব ভালো ভালো কমেন্টস করছেন। শিবু শুধু মানে পশু নয়, শিবু মানুষের জন্য ছুটে যায়। এটা শিবুকে ধন্যবাদ যে শিবু এই ধরনের কর্মকাণ্ড সঙ্গে যুক্ত এবং চালিয়ে যায়। আমি রিককেও জানি, রিক ভীষণ প্রতিবাদী, অন্তত বিশেষ করে স্ট্রিট ডগদের ক্ষেত্রে বিশেষ করে। ওকে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি ও লাইভ করতে যায়, লাইভ করে যখন ওর মনে হয় যে এই ঘটনাটা ঠিক হচ্ছে না, সমাজকে জানানো করে। আচ্ছা, তোমার একটা অভিজ্ঞতার কথা বলো, তুমি যখন এই ধরনের কোনো প্রবলেম ফেস করো, মানে এই ধরনের যখন কোনো কাজে যাও যেখানে দেখছো একটা পথকুকুর সে বঞ্চিত হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে, তো সেখানে গিয়ে তুমি কি ধরনের আক্রমণের শিকার হয়েছো? সবচেয়ে মজার লাগে যে মানুষ ওখানে গিয়ে যখন কারোর সাথে কথা বলি তখন এটা প্রমাণ হয় আমি বুঝতে পারি যে আমার ওই বাচ্চাটার অবুঝ নেই, মানুষগুলো অবুঝ, কার শিক্ষার অভাবটা রয়েছে। এই বাচ্চাগুলো তো বেসিক্যালি এদের মধ্যে সেই বুদ্ধিটুকু নেই যে এরা কি করছে না করছে। যদি থাকতো তাহলে মানুষের থেকে অনেক উচ্চ শ্রেণীর প্রাণীর তকমা এই কুকুররা পেত। সেইটুকুন বুদ্ধি ওদের নেই, ওদের না থাকতে পারে, আমাদের মানুষদের তো আছে। আমি যখন যাই বিভিন্ন ক্ষেত্রে না, আমি মানুষদের মধ্যে সেই জায়গাটা দেখতে পাই না, খুব কষ্ট লাগে। এবং লাইভ করার যে কথাটা বললেন না, লাইভ করা হয় তার সবচেয়ে বড় কারণ কি জানেন? কিছু না, মানুষকে অ্যাওয়ার করার থেকে বড় কথা, আমি এর আগে আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়েছে, গিয়ে বুঝিয়ে মানুষের সাথে কথা বলে বেরিয়ে এসেছি, পরবর্তীকালে গিয়ে একটা পুলিশ কেস হয়েছে। সেখানে গিয়ে কি হয়েছে, যেগুলো আমরা করিনি সেইগুলো ওখানে করা হয়েছে। আমি ঢুকছি, ঢোকার আগে থেকে আমি একটা লাইভ করছি, আমি কি করলাম সাধারণ মানুষও দেখলো, আমি যা করলাম ক্যামেরার সামনে করলাম। আমার যদি তাতে কোনো অন্যায় থাকে প্রশাসন তার ব্যবস্থা নেবে। তবে হ্যাঁ, প্রশাসনের কথা বলতে একটা কথা আমি মাঝখানে বলছি, আমাদের কোতোয়ালি থানার পুলিশ, আমরা সত্যি খুব গর্বিত যে এরকম একটা পুলিশ স্টেশন আমরা পেয়েছি। নিশ্চয়ই, পুলিশ স্টেশনের আন্ডারে আছি না আমরা, আন্ডারে আমরা আছি একইভাবে বলা যায়। কারণ আমরা প্রথম যখন যেতাম তখন অতটা অ্যাওয়ার ছিল না কেউ, কিন্তু এখন কোতোয়ালি থানার ভিতরেও দেখতে পাবেন অনেক কুকুর আছে, পুলিশ লাইন যে আছে সেখানেও ম্যাক্সিমাম মানুষ কুকুরদের খেতে দেয় ডগ। কুকুরের যদি কিছু হয় আমাদেরকে ইনস্ট্যান্ট জানানো হয়। এবং যে ট্রাফিকেও যিনি আছেন তাপস বাবু, উনিও ট্রাফিকে বিভিন্ন জায়গায় থাকেন, কোথাও কুকুর গরু যা কিছু হতো সবার আগে ইমিডিয়েট ফোন করেন যে এসে দেখো আমার এই জিনিসটা। আমরা আজকে জেলা প্রশাসনকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সোশ্যাল ওয়ার্কে, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, অ্যানিম্যাল ওয়ার্কটাকে, এই সোশ্যাল ওয়ার্কে প্রশাসনের ভূমিকাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। এবং অপরাধী যখন অপরাধ করে এই ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং কোন রকম সমস্যা ছাড়াই, এবং আমরা অনেক উপকৃত। এই সাপোর্টটার জন্য আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগটা পাই আমরা। আমি রিমার কাছে একটা প্রশ্ন রাখবো, আমরা যদি আজ থেকে 10 বছর আগে, বেশি দিন বলছি না, 10 বছর আগের কথা বলি, 10 বছর আগে পশুপ্রেমী সংখ্যা আর আজকের ডেটে পশুপ্রেমীর সংখ্যা কতটা বেশি কম তোমার ধারণা? আরেকটা হচ্ছে যে আজ থেকে 10 বছর, আমি বেশি দিন যাচ্ছি না, বেশি দিন বলতে অনেক দূর চলে যেতে হবে, এত বড় করতে চাইছি না বিস্তারিত। 10 বছর আগে কুকুরদের নিয়ে চিন্তা ভাবনা করার কজন ব্যক্তি ছিল, বা কুকুরদের ভালো মন্দ ভাবার আজকের ডেটে কিরকম হয়েছে? তোমরা যেহেতু কাজ করো এই লাইনে, তোমাদের মতামত তো জানো।
দর্শকদের? ব্যাপারটা হচ্ছে দুটো প্রশ্ন, যে দুটো প্রশ্ন হচ্ছে 10 বছর আগে মানে এই পশু প্রেমীর সংখ্যা আর আজকে পশু প্রেমীর সংখ্যা, এখানে একটা ভীষণ কন্ট্রোভার্সি লাইন। কারণ পশু প্রেমী কারা সেটাই একটা মেন প্রশ্ন। কারণ আজকের ডেটে আমরা শুনি হঠাৎ করে যে কেউই পশু প্রেমী, খুব ভালো, যে কেউ সব জানে। এবং তারা কি করছে, আমি মেদিনীপুর শহরের কথাই বলছি, যে হয়তো 2 লাইন জেনেছে, 2 লাইনের নলেজ আছে, কিন্তু সে এমন কিছু কাজ করছে যেখানে আলটিমেট বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে। এটা ভীষণ ভাবে। তো অরিজিনালি যারা পশু প্রেমী তারা ভালোবাসুক, মানে আমি বলতে চাইছি যে আমি হয়তো জানি না ট্রিটমেন্ট সম্পর্কে কিচ্ছু, আমি ডাক্তারের সাথে কনসাল্ট করি, আমি যারা জানেন তাদের সাথে কথা বলি, কিন্তু আমি সব জানি, এই ব্যাপারটা যদি একটু বন্ধ হয় তাহলে মনে হয় পশুপ্রেমীর অরিজিনাল সংখ্যা বোঝা যাবে। মানে একটা বিজনেস ওয়ান টাইপ অফ শুরু হয়ে গেছে মেদিনীপুর শহরেই, বলছি আমি, বাইরে তো হচ্ছেই, এবং মেদিনীপুর শহরে ভরে ভরেছে। রাত্রিবেলায় এই ওষুধ, 4টে ওষুধের নাম জেনে গেছে কিছু মানুষ, ওষুধ যাকে পারলাম খাইয়ে দিলাম। আমার নিজের ক্লাসের সামনের ঘটনা হয়েছে, যেখানে সবাই জানে যে ওই কুকুরগুলোকে আমি খাওয়াই, আমি দেখি, আমি করি। মানে সেম মানুষের যদি কথা ভাবি একই, একই। মানে আমি কিছু জ্বর হলে ক্যালকুলেট পশুপ্রেমী এরকম হয় না, আজকে যখন বাচ্চাদের তারা স্টেরিলাইজেশন করতে পারে না, তারা বাচ্চাদের মালাডি বা ওই ধরনের যে আনওয়ান্টেড এই জিনিসটা নিয়ে আমি এই ধরনের এবং সবাইকে- তার ফলে যে কি হয় সেটা শিবু মানে বলবে। যে কোনো বার্থ কন্ট্রোল, হিউম্যান নয়, অ্যানিমেলের কথা বলছি, কুকুর বলুন আর বিড়াল বলুন, আপনাদের যদি অপারেশন না করানো থাকে দয়া করে ওর প্রাণঘাতী কোনো মেডিসিন medicine দেবেন না। খাওয়াবেন না। কোনো রকম কন্ট্রাসেপটিভ পিল কোনো ওদের রকম জন্য প্রাণীর জন্য ভালো নয়, এবং তাদের ভবিষ্যতে মৃত্যুর রাস্তা তৈরি করা হবে। আমরা মানে আমরা- আপনারা 1 বছর ওয়েট করুন, 2 বছর ওয়েট করুন, টাকা জমান। আমাদের যেহেতু সরকারি ভাবে ক্যাম্প করতে আমরা এখনো পর্যন্ত পারি না, আমাদেরকে ফান্ড জোগাড় করে করতে হবে। করতে হবে। এবং বিড়াল বলুন কুকুর বলুন সবারই স্টেরিলাইজেশন আমরা করেছি। বিড়ালেরও দরকার আছে, আমরা কুকুরের কথা বলছি এতক্ষণ ধরে, বিড়ালও কিন্তু একই ভূমিকায়। বিড়াল নিয়েও অনেক অশান্তি হয়েছে, বিড়াল নিয়েও অনেক সমস্যা হচ্ছে। দুটো অনুরোধ রইল, কন্ট্রাসেপটিভ পিল দেওয়ার দরকার নেই, বাচ্চা যদি হচ্ছে হতে দিন। নাহলে আপনার আমাদের মেদিনীপুর খড়গপুরের সব থেকে বড় সমস্যা একটা সার্জন নেই, এটা আমরা খুব অসুবিধার মধ্যে পড়ি। আমাদের যে পশু হসপিটাল আছে ওটা মেডিসিনের উপরে, Medicine। আমাদের এই মুহূর্তে দরকার একটা সার্জন, যাতে এই হ্যাঁ। স্কিলসের এই উৎপাদ। আমরা প্রতিটা ওষুধ দোকানে রিকোয়েস্ট করছি, আপনারা এই যে ডিপোপ্রোভেরা, মালাডি, সহেলি বা আরো যে কন্ট্রাসেপটিভ পিল গুলো আছে আপনারা প্রেসক্রিপশন ছাড়া দেবেন না, এবং সেটা যদি অ্যানিমেলস এর জন্য হয় আমাদের রিকোয়েস্ট দেবেন না। আরোই দেবেন। কারণ এতে কি হচ্ছে, মানুষ অপারেশন করাচ্ছে না, শর্টকাটে যাচ্ছে আর তাদের প্রাণগুলো চলে। আমরা এটা চাই, এটা এক প্রকার ক্রুয়েলটি। মানে কিছু ডগ লাভারও আছে, তারা জেনে বুঝেও করে ক্রুয়েলটি দিচ্ছে, মানে তারা আমরা ওইটাই আমরা এতক্ষণ আগের ক্যাম্পে একটা বাচ্চার পেট থেকে এই 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 এত বড় সাইজ 4.5 কিলো সাইজের 4.5 কিলোর পায়োমেট্রা পায়োমেট্রা বেরিয়েছিল। পায়োমেট্রাটা কি? বিভিন্ন যে ওই যে ওষুধ খাইয়েছে, ওষুধ খাওয়ার পরে বাচ্চার ভ্রূণগুলো তো তৈরি হয়েছিল, তারা মরেছে প্রিম্যাচিওর অবস্থায় Premature তারা- অবস্থায়। তাদের ওটা একসঙ্গে আছে। জয়েন্টে একটা সেই বিতিকিচ্ছিরি হয়ে বাচ্চাটার পেটটা এরকম ফুলে গেছে। তার পেট থেকে যখন বের করে মানে ধরা যাচ্ছে না, একদম আমি বুঝে লাইভ যাচ্ছে। করেছিলাম, আমি লাইভ করেছি ওইটা, সকলকে দেখিয়েছি লাইভে মেদিনীপুর শহরে। হ্যাঁ, তার মানে বলবেন। আমরা এই 3 জন পশুপ্রেমীর কাছ থেকে যা যা তথ্য পাচ্ছি, তার থেকে একটা জিনিস খুব পরিষ্কার আমার ধারণা, সেটা হচ্ছে যে শুধু রাস্তায় দেখলাম কোনো কুকুর বসে আছে, তাকে চা দোকান থেকে, পান দোকান থেকে বিস্কিট কিনে খাওয়ালাম, খাইয়ে আমার দায়িত্বটা শেষ, না, এটা নয়। সত্যি যদি আপনি পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে সেই পশু বা আপনার বাড়ির সামনে যে পশু, আপনাকে একদম। সব পশু দেখতে না, হবে, আর- আপনার বাড়ির সামনে পশুগুলোর অন্তত নজর রাখুন, এবং হ্যাঁ। যারা অভিজ্ঞ, কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে জানান। অভিজ্ঞ মানুষের একদম। সঙ্গে যোগাযোগ না, করুন। এখানে একটা কথা আমি যন্ত্রটা একটু ইন্টারাপ্ট করছি, যে আপনার যদি, মানে আমি এটা রিকোয়েস্ট করছি যে আপনার যদি কুকুর বলুন, বিড়াল বলুন বা পশু অ্যানিমেলস পছন্দ না হয়, আপনি সরে থাকুন, কিন্তু ওদের ক্ষতি করবেন না, একদম। ওদেরকে আঘাত করবেন না। মানে আপনার পছন্দ নয়, আমরা জোর করে বলছি না যে না আপনি, আপনাকে পছন্দ করতেই হবে, এটা আমরা আচ্ছা, এই ধরনের সমস্যা হলে ওরা কিভাবে যোগাযোগ করবে তোমাদের সঙ্গে, যদি একটু বলো দর্শকদের। আমরা তো ডাইরেক্ট আমাদের যোগাযোগ বলতে সব থেকে নাম্বার ইজি, রয়েছে। সবাই গুগল ইউজ করতে জানে। একদম। গুগলে গিয়ে মেদিনীপুর ডগ লাভার বা অ্যানিমেল লাভার লিখলে আমাদের নাম্বারগুলো হাইলাইট হবে। এবং আমাদের যেহেতু আমরা পুরো ডিস্ট্রিক্ট অনুযায়ী কাজ করি, আমরা আগে যেমন মেদিনীপুর শহরে কাজ করতাম, এখন বাইরেও যেতে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পূর্ব চেষ্টা মেদিনীপুর। করছি। তাই আমাদেরকে সরাসরি ফোনে না পেলেও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একদম। সেই হোয়াটসঅ্যাপে পিং করে দিলে আমরা তাড়াতাড়ি রেসপন্স করি। তাছাড়াও আপনার এই লাইন থেকে, এখান থেকে, এই এ থেকে শিবু এবং আমরা দুজন আমাদের নাম্বার দিয়ে যাবো।
যাদের দরকার হবে আমাদের সঙ্গে আপনারা সবাই শুনলেন যে শিবু, বিশেষ করে শিবু এবং রিক, ওরা আপনাদেরকে লাইভেই ওদের ফোন নাম্বার জানাবে। আপনারা কেউ যদি কোনোভাবে কোনো পশু সংক্রান্ত বিষয়ে সমস্যা করেন, এই biometric। ওদের সঙ্গে অবশ্যই যোগাযোগ তুমি দেখাতে পারো যে এরকম একটা সমস্যা হয়েছিল, দর্শকদেরকে দেখাতে পারো। এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ, এটা যেটা বায়োমেট্রিকের কথা বলছিলাম, কন্ট্রাসেপ্টিভ বুঝে যাবে, খাওয়ালে বুঝে যেটা যাবে। হয় আর কি, আমি খুব সামনে যাচ্ছি না কারণ এগুলো যেও না, যেও না। এই যে কুকুর বিড়ালকে যদি আপনারা কন্ট্রাসেপ্টিভ পিল খাওয়ান, তাহলে এইটা কিন্তু দেখতে, এটা কিন্তু না। একদম মৃত্যু নিশ্চিত, ঠিক আছে। এইটা যদি আপনারা কুকুর বা বিড়ালকে যদি কোন রকম প্রেগন্যান্সি আটকানোর জন্য মেডিসিন খাওয়ান বা ইনজেকশন করেন, তার পায়োমেট্রা 100% হবে এবং একটা সময়ের পর তার মৃত্যু নিশ্চিত। তাই কুকুর বা বিড়ালের জন্ম নিয়ন্ত্রণের অনলি একটাই উপায়, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন, এবং সেটা কোনো অভিজ্ঞ ভেট দ্বারা। এই নয় যে আপনার পাড়ার কোনো ডক্টর এসে করে দিল। আপনাকে জানতে হবে সেই ভেটেরিনারি ডক্টর সার্জন কিনা, তার ব্যাকগ্রাউন্ড সার্জন আছে কিনা, কারণ এইসব অপারেশন খুব কমপ্লিকেটেড। সবাইকে অনুরোধ করছি, মৃত্যু হয়ে যেতে পারে টেবিলে, বা আমরা আমাদের কাছে অনেক কেস এসেছে স্টেরিলাইজেশন করিয়েছে, পেটের ভুঁড়ি বেরিয়ে গেছে বাইরে, অনেক কেস এসেছে। আমরা অনুরোধ করছি অভিজ্ঞ ডক্টর দ্বারা এটা করাবেন, যাতে আমরা কুকুরদের বিড়ালদের ভালো করতে এসেছি, আপনিও ভালো করতে চেয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি ক্ষতিটা করে দিয়েছেন। তখন আপনার নিজের মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, সেখান থেকে ওদের প্রতি মায়া মমতা কমতে থাকবে, বা আপনার এইসব ব্যাপার থেকে মন উঠে যাবে। আচ্ছা, সেই আমরা হিসেবে এবারে এগুলো কন্ট্রোল করতে হবে। শিবুর কাছ থেকে খুব ভালো তথ্য পেলাম। আমরা সরাসরি রিমার কাছে একটা প্রশ্ন রাখবো যে সুপ্রিম কোর্টের রায়, আমরা প্রথমে আলোচনা শুরুতেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে সুপ্রিম কোর্টের রায়, তাই নিয়ে গোটা দেশ উত্তাল, এবং বেশ কিছু মানুষ, কেউ পশু প্রেমী সংগঠনের দিকে, কেউ তার অপোজিট দিকে। এগুলো তো হতেই পারে, সবাই এক মতাদর্শে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ এবং পশু প্রেমী সংগঠন, এই দুজনের কি একসঙ্গে কাজ করলে পশুদের জন্য ভালো, নাকি যে যার মতন সেপারেট কাজ করবে? না, যখন একতাবদ্ধভাবে আমরা কোনো কাজ করি তার যেটা ফিডব্যাক, আর যখন আমরা একা করি তার যেটা ফিডব্যাক, কখনো এক হতে পারে না। তো যদি আমরা সবাই, শুধু পশুপ্রেমী কেন, পশুপ্রেমী নয়, আমরা সাধারণ মানুষ, আমরা পশুপ্রেমী, আমরা সাধারণ মানুষ হতো, তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমরা সবাই মিলে নিজের নিজের এরিয়াটুকুকে আমরা দেখি, যে যার এরিয়া, প্রত্যেকটা মানুষ যদি একটু করে আমরা দায়িত্ব নিই, তাহলে আমার মনে হয় একটা সুন্দর সমাজ, সুন্দর সংস্কৃতি ভরা একটা জায়গা, এত ক্রুয়েলটি, এত প্রবলেম, এত অ্যাবান্ডেন্ট, এসব কিচ্ছু হবে না। সুন্দরভাবে আমরা বাঁচতে পারবো এবং ওরাও বাঁচবে, আমরাও। কারণ আমি বারবার একটাই কথা বলছি, বাঁচার অধিকার শুধু ওদের নয় বা আমাদের নয়, শুধু মানুষের নয়। আচ্ছা, রিমার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, স্ট্রিট ডগ এবং ব্রিড ডগ, এই নিয়ে তোমার মতামত? ব্যাপারটা হচ্ছে, আমরা পশুপ্রেমী বলি, তো পশুপ্রেমী কারা, এই কোশ্চেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা আর দুই একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠান শেষ করবো। আমি রিমার কাছ থেকে উত্তরটা পাই আগে। হ্যাঁ, তো এই যে পশুপ্রেমী এবং স্ট্রিট ডগ, ব্রিড ডগ, যেখানে আলোচনাটা, একটা কিছু মানুষ আছে যারা হয়তো নিজের মানে সোসাইটিতে নিজের জায়গা বোঝানোর জন্য কুকুর কিনে ফেলছে। আমার বাড়িতে একটা জার্মান শেপার্ড আছে, আমার বাড়িতে একটা সেন্ট বার্নার আছে, স্ট্যাটাস মেইনটেইন, পিটবুল আছে। কিন্তু সেই মানুষগুলোই কিছুদিন খেলনা হয়ে গেল, স্ট্যাটাস মেইনটেইন হয়ে গেল, বা রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল। এরকম তো আমরা অনেক দেখেছি। আমার নিজের বাড়িতে আমার বাড়িতে আছে, কিংবা- আমার বাড়িতে যা কুকুর এমনকি আছে আমাদের সব। নিশিদের কথাও বলতে এখানে হ্যাঁ। আমাদের আপত্তি নেই। নিশি কিন্তু নিশ্চয়ই। এই ব্যাপারে ভীষণ করে, আমাদেরকে খুব সহযোগিতা করে। করে, এবং নিশি তো এর আগে একটা কুকুরকে এরকম রেখেছিল। রেখেছিল। হ্যাঁ, ওটাকে আমি- বান্দারা, আমার যে বেটু দেখো তুমি, হুম। হ্যাঁ, ও তো অ্যাবেন্ডেন্ট, ওকে তো আমি খুব মৃত্যুর মুখ থেকে তুলে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওর তখন 42-43 দিন অবস্থা, ওর গায়ে জ্বর, ওর গোটা গায়ে, নাকে, মুখে মানে পোকায় ভর্তি হচ্ছে অবস্থা ছিল, চিন্তার বাইরে। আজকে ওকে দেখে লোক ভয় পায়, অনেক কিছু বলে, হ্যাঁ, সেটা তো আমার ভালোবাসায়। তো আমার কথা হচ্ছে, স্ট্রিট ব্রিড এটা না, স্ট্রিট বলে কিছু না, ইন্ডি। হিন্দি আমাদের গ্রুপ, এইটার বাচ্চাগুলো হচ্ছে ইন্ডি গ্রুপের। ইন্ডি। তো আমরা, এবং যদি দুটোর ক্ষেত্রে পার্থক্য দেখা যায়, আমার বাড়িতে দুটোই আছে। আমার বাড়িতে ইন্ডি বাচ্চাও অনেকগুলো এবং আমার বাড়িতে ব্রিড বাচ্চাও আছে, কিন্তু সবগুলো অ্যাবন্ডেন্ট বাচ্চাকে আমি তুলে এনে আমার কাছে রাখা, যতগুলো আমরা পেরেছি আমাদের সবার কাছে। আচ্ছা, আমাদের সময় কম, তাও দুটো প্রশ্ন না করলেই নয়। সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন, ফেসবুক লাইভেও আমাদেরকে জানাচ্ছেন যে রাস্তায়
যে সমস্ত কুকুর বাচ্চা দেখলে ছুটে যায়, এবং আমার ক্ষেত্রে হয়েছে, আমি মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছি, ছুটে হ্যাঁ। এসে কামড়াবার একটা হ্যাঁ। তাদের টেন্ডেন্সি থাকে। হ্যাঁ। তো এক্ষেত্রে কি করা প্রয়োজন? দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে ওইখানে। হ্যাঁ, না আমি বলছি ওই সব কুকুর হয় না, একসঙ্গে 10টা কুকুরের মধ্যে না, দুটো কুকুর তাদের একটা হয়। ব্যাক হিস্ট্রি থাকে Back যে history হ্যাঁ, এমনি আমি বলতে না, চাইছি ঠিক আছে। আমাদের দর্শকদের প্রশ্ন যে এক্ষেত্রে কি করতে হবে, মানে করণীয়টা কি? ওই করণীয়টা ওই কি? ডগটার কি কোনো ট্রিটমেন্ট আছে, বা ওই ডগটাকে আলাদা করে কিছু সরিয়ে নিয়ে কোনো জায়গায় রাখার কিচ্ছু না, ব্যবস্থা আছে? ওটা ওই মানুষ না, এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ। কুকুর এটা কিন্তু খুব বড় প্রশ্ন, হ্যাঁ, আমাদের হ্যাঁ, একদম একদম, একদম। এখানে এটা আমাদের সবাইকে প্রত্যেকের ক্ষেত্রে হয়। একটা লজিক্যালি বুঝতে হবে। যে কোনো প্রাণী, শুধু কুকুরের ক্ষেত্রে না, আমি যদি জঙ্গলে যাই সেটাও হবে, আমি যদি মানুষের যদি ফাঁকা রাস্তায় যাই মানুষও করতে, এটা এই ক্ষেত্রে আমাদের উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাতে হবে, আমাদেরকে এগুলো সচেতন করতে হবে। এই ক্ষেত্রে আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার সাথে ছোট বাচ্চা আছে বা আপনি নেই, বাচ্চা একা আছে, প্রথম কথা গার্জেনদের বলবো, বাচ্চাদের যতক্ষণ না ম্যাচুরিটি এসছে একা ছাড়বেন না। একদম। এটা শুধু কুকুর থেকে নয়, মানুষ থেকেও বিপদ হতো। আমরা অনেক গাড়ি ভিডিও থেকে দেখেছি, হতে পারে। হঠাৎ গাড়ির দরজা খুললো, বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল। তো সলিউশন যেটা বলছেন, সেই ক্ষেত্রে আমি বাচ্চাদেরকে তো আমরা বোঝাতে পারবো না, কারণ তারা নিশ্চয়ই লাইভের কনসার্ট বুঝবে না। আমি অভিভাবকদের বলবো, এই সময় বাচ্চাটিকে দাঁড়িয়ে যেতে হবে। আমি কিছুদিন আগে স্কুলেও এটা বুঝিয়ে এসেছি অনেকগুলো বাচ্চাকে, দাঁড়িয়ে যেতে বলবেন, এবং আশেপাশে লোকজন, বাচ্চা নিশ্চয়ই ফাঁকা রাস্তায় বা কোনো এমন জায়গায় যাবে না যে আশেপাশে লোকজনকে ডাকতে বলবেন। এবং ভয় পেয়ে যদি বাচ্চাটা ছুটে যায় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। আমি বলবো না যে সব কুকুর ছুটিয়ে আসে কিন্তু কামড়ায় না, কিন্তু কিছু কিছু কুকুর থাকে যারা ছুটে এসে আর কামড়ায়। বিনা কারণে আমি বিনা কারণে কামড়াতে পারে। এবং তাদের আপনি- বিনা কারণ, তার কারণ আছে, সেটা এই এবং- মুহূর্তে প্রতিফলিত তোমার চোখে হচ্ছে না। এবং আপনি বাইকে করে হ্যাঁ, যাচ্ছেন, নিশ্চয়ই। বাইকে করে যাচ্ছেন, দেখছেন কুকুরটা হাঁ করে এসে পায়ের হ্যাঁ, সামনে হ্যাঁ। just এরকম হয়ে গেল। হুম। এটাও কিন্তু কুকুর ভয় দেখানোর জন্য করে। কুকুর যদি চায় আপনি যে স্পিডে বেরোচ্ছেন তার থেকে ডবল স্পিডে গিয়ে আপনাকে ধরতে পারে, কিন্তু ওরা সেটা করে না। ওরা এটা করে ওদের প্রিভিয়াস কোনো ঘটে যাওয়া ঘটনা, বাইক- এটা হয়তো বাইক ওদের আমার বাচ্চার নিজের উপর, বাড়ির সামনে। আমাদের পাড়ায় যেটা ঘটে, আগে কুকুর ছোটাতো না, এখন ছোটাচ্ছে, কারণ আমি তার একটু বলবো। 7টা বাচ্চা ছিল, 7টা বাচ্চাই ওই বাইক আর দর্শকের নিচে মারা গেছে, এবং 4 চাকার নিচে মারা গেছে, তার জন্য 4 চাকাগুলোকে ছুটায়। এবারে রইলো বাচ্চা ছেলে, আমরা অবশ্যই চাই, গার্জেনদেরকে অনুরোধ করবো, আপনারা বাচ্চাদেরকে একা ছাড়বেন না। মানে শুধু কুকুরের জন্য বলছি না, বাচ্চাটার সেফটির জন্য। অনেক কিডন্যাপ হচ্ছে, অনেক অপহরণ কিছু বলতে হচ্ছে। চাইছে দর্শকদের উদ্দেশ্যে? আমি বলি, আমি রোজ রাত্রেবেলা মেদিনীপুর থেকে যখন আমি খড়গপুর ফিরে যাই, আমি রোজ খড়গপুর মেদিনীপুর আসি, এবং খড়গপুরে আমি যেহেতু থাকি, আমাদের বাড়ি যেহেতু এই মুহূর্তে খড়গপুরে, তো আমি রোজ খড়গপুরে ফেরত যাই। এই যে রাস্তাটুকুতে যাই, বিভিন্ন অলিগলি হয়ে যেতে হয়, কুকুররা আমাকেও তাড়া করে। কিন্তু আমার স্বভাবটা কি, আমি ওদেরকে দেখে ভয় পেয়ে স্পিড বাড়িয়ে পালিয়ে যাই না। আমি ওখানে দাঁড়িয়ে গিয়ে ওদেরকে বলি, কি হয়েছে, তোর প্রবলেমটা কি। যখনই বলি দেখি কি ওরা লেজ নাড়ছে। এটা প্রত্যেক মানুষকে বলবো, এটাই বন্য প্রাণীদের না যে আপনি যদি দাঁড়িয়ে যান এবং ওর চোখে চোখ রেখে কথা বলতে পারেন, আপনি দেখলেই বুঝতে পারবেন ও কি চাইছে। মানুষকে একটাই কথা বলবো, আপনার যদি, আপনি তো অনেক বুদ্ধি রাখেন, আপনাদেরকে একটু চোখ কান খুলে রেখে চলবেন। যদি দেখেন বাচ্চাগুলোর সেটা কি করে করতে হবে সেটুকুন আমাদের কাছ থেকে জানতে পারেন, কিন্তু এই বাচ্চাগুলো যখন অ্যাটাক করে তার আগে তাদের মুড কিছুটা চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সেই নজরটুকু করে যদি চলেন, তাহলে এই অ্যানিম্যাল আর হিউম্যান, কুকুরদের সাথে যে হিউম্যানের কনফ্লিক্ট, এটা আমার মনে হয় অনেকটাই দূর করা যায়। কি উপায়? তো এখানে একটা কথা মাঝখানে বলি, লাইভে অনেকেই আরো বলেছেন যে আজকের এই সুদেবী ভট্টাচার্য, যিনি পজিটিভলি সবাইকে জানিয়েছেন এবং সচেতন করেছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই সচেতনগুলো যদি আমরা ছড়াতে পারি তাহলে আমাদের 40% কাজ এক্সট্রা আরো হয়ে যাবে। এবং এখানে আরো একজন বলেছেন বিনা দিয়ে গড়বেতা থেকে, উনি বলেছেন সমস্ত থানা যদি সাপোর্ট করে তাহলে ক্রুয়েলটি কমে যাবে। আমরা এটা অনুরোধ করব, পুলিশ অবশ্যই সাপোর্ট করবে, কারণ অ্যাজ পার ল আমরা কাজ করি। আমরা যখন কমপ্লেন করবো সেটা ল যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সেখানে তো হ্যাঁ। প্রশাসন তো support এখানে করে, তো প্রতিটা থানাকে আমরা অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যম দিয়ে, যে আপনারা যখন কোনো কমপ্লেন আসবে অবশ্যই সেটা তদন্ত করে দেখুন, যদি সেখানে কোনো ভুল দেখেন অবশ্যই স্টেপ নিন, যাতে এই টর্চারটা কমে যায়। নাহলে এটা টর্চারটা এত লেভেলে যাচ্ছে, সেটা পশুপ্রেমী অবধি চলে আসছে। আজকে মানুষ খাওয়াতে যাচ্ছে, মানুষ এসে মেরে চলে যাচ্ছে, মানে আইনের কোনো ভয় নেই। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে শিবু এবং শিবুর সঙ্গে তোমরা যারা সহযোগী আছো, একসঙ্গে তোমরা কাজ করো, শিবু আমাকে পার্সোনালি অনেক সময় বলেছে, দাদা আর্থিক সংকটে ভুগছি। তো এই আর্থিক সংকট নিয়ে শিবুর মতামত বা শিবুর যদি কিছু দর্শকদের বলার থেকে, আমি বলবো শিবু নিজের মুখে বলে দেবে। আর্থিক সংকট বলতে আমাদের যে স্টেরিলাইজেশন ক্যাম্পগুলো করা হয়, এগুলো এক প্রকার আমরা জোর করে করি। আমাদের এস্টিমেট থাকে না, একটা স্টেরিলাইজেশন ক্যাম্প করতে গেলে অন্তত 2 থেকে 2.5 লাখ টাকার একটা এস্টিমেট রাখতে হয়, যেটা কোনোদিনই উঠেনি।
কিন্তু আমরা যেহেতু 2021 সাল থেকে লকডাউনের পরের বছর থেকে প্রচুর প্রেসার এসেছিল মানুষের থেকে যে রাস্তায় কুকুরের সংখ্যা বেড়ে গেছে, কুকুর বেশি হয়ে যাচ্ছে, আমরা সেদিকটা মাথায় রেখে স্টেরিলাইজেশন ক্যাম্প শুরু করলাম কোন রকম গভর্নমেন্টের হেল্প ছাড়াই। এবং আমরা মিউনিসিপ্যালিটিতে জানিয়েও ছিলাম, কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে সেরকম কোনো সাহায্য বিন্দু মাত্র আসেনি। তো আমাদেরকে পাবলিক ফান্ডের মাধ্যমে কাজ করতে হতো, এবং আমরা পাবলিক ফান্ড তো আর 2-2.5 লাখ টাকা আমাদের হিস্ট্রিতে কোনোদিন আসেনি, তো সেটা আসে না। তো এই ক্যাম্পগুলো আমাদেরকে করতে হয় জোর করে, এত টাকার এস্টিমেট দেখি না। 50-60টা কুকুর তুলে নিয়ে এলাম, ডাক্তারকে ডাকা হয়, ভালো সার্জনকে ডাকা হয়, উনি এসে অপারেশন গুলো করে দেন, আমরা তাদেরকে আবার রিলিজ করে দিই। এই কাজটা যদি আমরা বন্ধ করে দিই এখন, যে আমাদের ক্যাম্প করলেই তো টাকা শর্ট পড়ছে, ক্যাম্প করলেই আমাদের মাথার উপর, কিন্তু আমরা এই ফান্ডিংটা কিভাবে হবে? ফান্ডিংটা আমাদেরকে অনেক মানুষ মেদিনীপুর, খড়গপুর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ যতটা তার সামর্থ্য যে যার বন্ধু বান্ধব যারা ভালোবাসেন তারা আমার মনে হয় আমাদের এই লাইভের মাধ্যমে, সময় বাংলার মাধ্যমে তোমার তাদেরকে অন্তত ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ তো অবশ্যই জানাবো, কারণ আমি মানে যারা যারা দেন তারা নিয়মিত আমাদের মানুষগুলো আছে বলে এখনো বাচ্চা এবং আপনারা আছেন বলে আজকে মেদিনীপুরের মানুষ, আগে যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে 10 বছর আগে যে স্টোরি ছিল এখন যে স্টোরি, সেই স্টোরিটাকে বদলেছে আপনাদের জন্য। আপনারা যদি পাশে না থাকতেন, আমাদের আমার মনে হয় এটা লকডাউনের পর থেকে বেশি বেশি হয়েছে। I think। কারণ লকডাউনে আমি বহু মানুষকে দেখেছি, আমি যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, মিডিয়া পার্সোনালি, আমি বহু মানুষকে দেখেছি যারা কোনোদিন কিছু করেনি, তারাও বাড়িতে রান্না করে এনে ট্রলিতে, টোটোতে করে কারণ করেছে তখন কেন জানেন তো, শুধু খাওয়ানোর জন্য নয়, তারা করেছেন, তারা মানে বদ্ধ ঘরের মধ্যে থেকে বেরোনোর জন্য একটা রাস্তা খুঁজছিলেন, সেই রাস্তাটাকে এই কুকুরদের খাওয়ানো। তার সঙ্গে পশু প্রেমী, তার মানসিকতা যদি এইটুকু না থাকে, আমি একটা কুকুরকে ভালোবাসি, তাহলে আমার মনে হয় ওই কাজটা আমি লকডাউনে খাওয়া থেকে তুমি একটা ভিডিও দেখেছিলে মনে হয়, যে ভিডিওটা প্রায় মানে আমার সবচেয়ে 2M মনে হয় ওটা ইয়ে হয়েছিল, ভিউ হয়েছিল। মেদিনীপুরের খুব নাম করা দুটো ফ্যামিলি, একজন হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার আর আরেক ফ্যামিলি, তারাও হচ্ছে নাকি প্রফেসর ছিলেন, তো বড় বড়, তাদের যা মানসিকতা দেখেছিলাম, মানে আমি শুধু রাস্তায় এসে বাচ্চাগুলো আমাকে বলছে আপনি চুরি করাবেন পরবর্তীকালে পাড়ায়, সেই জন্য কুকুর বাচ্চাগুলোকে এ করে দিচ্ছে, মানে এই ধরনের ব্যাপার। এখন বিতর্ক থাকবেই। আচ্ছা একটু বলবো, এখানে একজনকে উত্তর দেবো। হ্যাঁ, বাচ্চাটাকে টেনে দিয়ে যাচ্ছেন, প্লিজ উত্তর দিন। তারপরে রিকবাবু আপনি আমি উনি জানতে চেয়েছেন যে স্টেরিলাইজেশন আর ভ্যাকসিনেশনটা কিভাবে ওটাকে চালু মানে কন্টিনিউ রাখা যায়, এটাই হচ্ছে ওনার মুদ্রা। করা যায়, সরকারের কাছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে, সরকারের পরবর্তীকালে প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে এই রেজলিউশন আসতে চলেছে, সরকারের কাজ। আমরা আমাদের দায়িত্ব নিয়ে করি। আপনি যদি চান, আপনি আপনার এরিয়ার যে লোকাল বাচ্চা আছে তাদের মধ্যে কিছু বাচ্চাকে ভ্যাকসিনেশন সবাইকে করে দিতে পারেন, তার জন্য খুব বেশি খরচা হয় না। মানে 5 ml দাম কত না, 299 টাকা, মানে 5 ml 5টা বাচ্চার ভ্যাকসিনেশন হয়। আর একটা বাচ্চার যদি আপনি স্টেরিলাইজেশন করাতে চান, তার জন্য ম্যাক্সিমাম 1,500 থেকে 2,000 টাকা খরচা হতে পারে। আর অ্যাকচুয়ালি আপনি যদি এটা করে নিতে পারেন, আপনার পাড়াতে বাচ্চা বাড়বে না। আর বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে যে কথাটা বলছেন, ক্ষুধার জ্বালা না বিরাট জ্বালা। ক্ষুধার জ্বালাতে মানুষ গুলি করে মানুষকে মেরে দেয়, মানুষ কেটে খেয়ে নেয়, এরা তো অবলা জীব। সেই এবং সেটাও বলছি, ওই যে খোঁজ নিয়ে দেখবেন, ওই বাচ্চাটাকে না অন্য কোনো এরিয়া থেকে ওখানে এসে ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে অন্য বাচ্চারা ওকে খেতে দিচ্ছে না, ওই ক্ষুধার জ্বালাতে না, তখন আপনার বাচ্চা কি আমার বাচ্চা কি জিনিস সেটাও দেখবে না। হ্যাঁ, আমরা মানুষরা দেখি না, এটা তো পশু। কমন কথা হিসাবে সবাইকে একটাই অনুরোধ করবো, একটু খাওয়ানো বন্ধ করবেন না। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আমার মনে হয় প্রত্যেকটি প্রাসঙ্গিক বিষয়ে আমরা আলোচনা করছি। হতে পারে আমাদের আলোচনার মধ্যে হয়তো আমরা পরিষ্কার করে সবটা বোঝাতে পারলাম না। আপনাদের যদি সেরকম কোনো চিন্তা ভাবনা থাকে, মন্তব্য থাকে, আপনারা করবেন, আমরা পরবর্তীকালে আবার বসবো। তার আগে রিক, শিবু আর রিমার কাছে আমার একটা প্রশ্ন থাকছে। ভেরি রিসেন্ট একটা গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপে বহু মানুষ জয়েন করেছেন, তারা বিভিন্ন মন্তব্য করছেন, এবং আমি যতটুকু জানি সেই গ্রুপের পক্ষ থেকে একটি র্যালি বার করার কথা ছিল। তো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে র্যালিটা হবে না হবে না, দ্বিতীয় হচ্ছে র্যালিটা হলে তার বার্তাটা কি থাকবে, যদি একটু ক্লিয়ার করেন। র্যালিটার বার্তা বলতে, আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে
আগামী দিনে যাতে মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এখানে পশুদের উপরে যে ক্রুয়েলটিটা হয় সেটার এগেনস্টে কোনো কিছু না, এটা যে ঘটনাটা হচ্ছিল কুকুর রিলোকেশন সেটাকে স্টপ করে তাদের ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন করার কথা বলা হয়েছে। কিন্তু এরপর অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট যেটা AWB যে ওয়েলফেয়ারের যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী অ্যানিমেল ওয়েলফেয়ার যে দিকগুলো উল্লেখ করা আছে, কুকুর মারলে কি সাজা হয়, কুকুরকে খেতে কেন দেবে না, কুকুরকে খেতে কেন দেওয়া উচিত, এইসব ব্যাপারে মানুষকে তাদের কি সাজা হয় এইসব ব্যাপারে মানুষকে সচেতন করা এবং অবশ্যই সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানিয়ে আমরা এই র্যালিটা করব এবং সাধারণ মানুষকে সচেতন করব যাতে আগামী দিনে ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন সরকারিভাবে হলে আমরা তাতে সম্পূর্ণ মদত দেব আমাদের তরফ থেকে এবং মানুষ যাতে সুরক্ষিত থাকে তার সম্পূর্ণ চেষ্টা করব। এবং আমি এটা বলি, আমরা ওই র্যালি থেকে চেষ্টা করব বেশ কিছু বাচ্চার আমরা ভ্যাকসিনেশন করব। ওই দিন ওই র্যালি আগে এবং পরে র্যালি করে নেওয়ার পরে দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ এই 3 জন পশুপ্রেমীর কথা, অবশ্যই আমিও পশুপ্রেমী, আমিও সামান্য গোটা আষ্টেক বাচ্চাকে প্রতিদিন খাবারের একটা ব্যবস্থা করি সামান্য হলেও, আর আমার নিজের তো একটি ডগ আছে। তো পশুপ্রেমী আমরা সবাই, এই মুহূর্তে আমরা স্টুডিওতে যে কজন উপস্থিত সবাই পশুপ্রেমী। বিষয়টা হলো যে পশুর ভালো মন্দ আমরা সবসময় বুঝতে পারি যে পশুটা কি চাইছে, বিশেষ করে ডগ, পশুটার কি হয়েছে, সে কেন কাঁদছে, সে কেন চিৎকার করছে, তার খাবারের প্রয়োজন না তার শরীর খারাপ, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা জানি না এগুলো, এর জন্য ভুল ওষুধ দেওয়া হয়। আমি বলবো এগুলো না করে শিবুদের সঙ্গে যোগাযোগ করুন, রিমা, শিবু, রিক, ওরা ফোন নাম্বার আপনাদেরকে জানাবে আমাদের লাইভের মাধ্যমে, আপনারা অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে লিখে জানাবেন, আমরা পরবর্তীকালে আবার এরকম লাইভে বসবো এবং আমরা চাইবো যে স্ট্রিট ডগ গোটা ভারতবর্ষ জুড়ে স্ট্রিট ডগ যেন সুরক্ষিত থাকে এবং যে সমস্ত স্ট্রিট ডগ অসুস্থ তাদের যেন ট্রিটমেন্ট ঠিকঠাক হয়। আমরা একদম অনুষ্ঠানে শেষে এসে গেছি, তোমাদের যদি দর্শকদের জন্য কিছু বলার থেকে বলতে পারবা, তোমাদের ফোন নাম্বারটা যদি একবার তোমরা বলো এক এক করে, যে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমরা অনেকক্ষণ অনুষ্ঠানে সবাইকে আটকে রেখেছি, এবারে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো শিবু, তোমাদের যদি যোগাযোগ নাম্বারটা বলো। যোগাযোগ নাম্বার বলছি, তার আগে আপনাদেরকে 3টে রিকোয়েস্ট করছি। আপনাদেরকে পশুপ্রেমী যারা নন তাদেরকে পশুপ্রেমী আমি হতে বলবো না, কারণ এটা মনের ব্যাপার থাকে, ভালোবাসার ব্যাপার থাকে। কুকুর খেতে দিন, খাবারগুলো এমন জায়গায় ফেলবেন না যেটা অস্বাস্থ্যকর, এতে কুকুর অসুস্থ হবে, তখন আপনার মনে হবে কুকুর নোংরা ছড়াচ্ছে। যদি না দেন, কেউ যদি খেতে দেয় তাকে বাধা দেবেন না। কুকুর যদি খাবার, ঘুম এবং বাসস্থান অর্থাৎ বৃষ্টি পড়ছে সে একটা জায়গায় বসে আছে, এই 3টে জিনিস ঠিকঠাক পায় তাহলে কিন্তু বাইটের সংখ্যাটা 80% কমে যাবে। বাকি আমরা স্টেরিলাইজেশন তো করছি, আমরা নেচারের বিরুদ্ধে গিয়ে আপনাদের সুরক্ষার কথা ভেবে স্টেরিলাইজেশনে নেমেছি এবং সরকারও নামছে। অ্যাকচুয়ালি এটা আমরা সুপ্রিম কোর্টের রায় সেটা বলে দিচ্ছে, সুপ্রিম কোর্টের রায় সেটা বলে দিচ্ছে। এবং দ্বিতীয় যেটা পরামর্শ সেটা হচ্ছে, যখন পাড়ায় কোনো কুকুরকে কেউ মারবে আপনারা একটু একজোট হওয়ার চেষ্টা করুন, কারণ এই অন্যায় শিকার একদিন আপনারাও হতে পারে। মানুষ যখন হিংস্র হয়ে যায় পশুদের উপরে দেখায় সেটা নয়, তার ভিতরে সেই হিংস্রতা থাকে, সেটা যেদিন আপনার উপরে আসবে তখন আপনার মনে হবে যে আমি সংঘবদ্ধ ছিলাম না বলে আজকে আমি একা হয়ে গেছি। এবং তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যারা পশু প্রেমী আছেন তাদেরকে একটু সংযত হওয়ার জন্য অনুরোধ করছি। তারা কুকুরকে খাওয়াতে গিয়ে নিজেদের ব্যাকগ্রাউন্ড প্রচার করবেন না, কি করবেন, কি করতে পারবেন, কি করতে পারবেন না, আপনাকে কিছু বলার দরকার নেই। আপনি শুধু কর্মটা করে যান, ওরা সব শিক্ষা পেয়ে যাবে। এই লড়াই দাঙ্গা কিছু বলার থাকে দর্শকদের জন্য। আর আমার ফোন নাম্বার 8972643232। আরেকবার বলো। 8972643232। আচ্ছা, রিমার যদি কিছু বলার থাকে দর্শকদের জন্য। একটাই কথা বলার, যে আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের সাথে থাকুন এবং ওদের পাশে থাকুন। মানে সবাই যদি আমরা একসঙ্গে থাকি তাহলে একটা ওরাও ভালো থাকবে এবং সমাজটাও সুন্দর একটা সংস্কৃতিপূর্ণ একটা সমাজ আমরা দেখতে পাবো আগামী দিনে। আমি রিকের কাছে জানতে চাইবো, সবাইকে বলবো যে একটাই কথা, যে একটু মানবিক হন, একটু মানবতা নিয়ে চলুন। আর শুধুমাত্র ওই যে অন্য কেউ কুকুরটাকে মারছে আমি তো মারিনি এটা বললে হবে না। অন্য কেউ মারবে, সে মার খেয়ে মার ব্যথার দৌড়ে দৌড়ে গিয়ে সে কাকে কামড়াতে পারে সেটা কিন্তু কেউ জানে না। তার ব্যথার চোটে সামনে যাকে পাবে মনে হতেই পারে তার যে ও আমাকে কামড়াতে এসছে, আমাকে ক্ষতি করতে এসছে, আমাকে মারতে এসছে, ও গিয়ে কামড়াতে পারে। আর বাচ্চাদের কথা যারা বলছেন, আবার বলছি যে খুব দয়া করে কোনো একদম যেটা শিবু বললো, যে মায়ের বাচ্চা হচ্ছে তার বাচ্চাগুলোকে আলাদা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে আসছেন, সেই মা অ্যাংজাইটিতে আপনার বাচ্চাকে কামড়াবে না,
এটা ভুল কথা, এটা কামড়াতেই পারে। অনেকেই বলছেন যে বাচ্চাদের আমরা অ্যাডাল্ট, বাচ্চারা কি করে বুঝবে? বাচ্চাদেরকে আপনি বোঝাবেন, যতক্ষণ না বুঝতে পারছেন রাস্তায় ঘাটে একা ছাড়বেন না। রাস্তায় ঘাটে বাচ্চারা একা বেরোবে না, মা বাবা শুধু মানে কুকুর কেন, ওখানে তো গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে চলে যেতে পারে, কেউ তুলে নিয়ে চলে যেতে পারে, অন্যান্য প্রাণী গরু মোষ আছে তারা এসে ধাক্কা মারতে পারে। তো সেটা আপনাকে একটু নজর রাখতে হবে, সেক্ষেত্রে আর কিছু নেই। আমার একটু নাম্বারটা সকলকে বলে দিই। আমার নাম্বারটা হচ্ছে 7811905942। আবার বলছি 7811905942। 24 ঘন্টা ফোন খোলা আছে বাচ্চাদের জন্য, যে কোনো দরকারে যে কোনো সময় পাবেন। Thank you. দর্শক বন্ধুরা, একদিনে সব প্রশ্ন করা যায় না, কারণ এই পশু প্রেমীদের জন্য কিছু মানুষের প্রচুর প্রশ্ন আছে, আবার যারা পশু প্রেমী, পশুকে ভালোবাসে তাদেরও অনেক প্রশ্ন আছে, তারা অনেক কিছু জানেন না, সেটা ডক্টরের বিষয় হোক, স্টেরিলাইজেশনের বিষয় হোক বা অন্যান্য বিষয়। প্রশ্ন একদিনে শেষ হবে না, আমরা আবার কোনো একদিন এই ধরনের আলোচনায় বসবো। আমি আজকে 3 জন পশুপ্রেমীকে জিজ্ঞেস করব যে আজকে সময় বাংলা স্টুডিও এসে গিয়ে ছোট্ট আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো? খুবই ভালো লাগলো, তবে হ্যাঁ টাইমটা খুব কম, আমরা যেহেতু আমাদেরও অনেক রেস্কিউ আছে, কাজ আছে, তাই আমরা বেশি সময় দিতে পারবো না। আপনারও কাজ আছে, কিন্তু যতটুকু থাকতে পেরেছি আপনাদের পাশে থাকতে পেরেছি, এবং আপনাদেরকে যত আমরা পাশে থাকতে পারবো, আমরা শুধু অ্যানিমেলসের না আপনাদের যত পাশে থাকতে পারবো, আমাদের এই কাজটা সার্থক হবে। আর একটা কথা বলছি, আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলার দরকার আছে। সম্প্রতি যে মেন আতঙ্ক, কুকুরের সংখ্যা নিয়ে অতটা বেশি আতঙ্ক যতটা না আছে, তার থেকে বেশি আতঙ্কটা তৈরি হয়ে যায় ডগ বাইটের সংখ্যা নিয়ে। যে পরিসংখ্যান দেখানো হয় আপনাদের 37 লক্ষ ডগ বাইট হয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে হিসাব করতে হবে, আমরা যদি কুকুরের কামড় খাই আমরা 4টে ডোজ নিই, তাহলে 37 লক্ষকে 4 দিয়ে ওখানেই ভাগ করতে হবে আপনাকে, একদম টোটাল। এবারে হনুমান কামড়াচ্ছে, অন্য কোনো অজানা কোনো প্রাণী কামড়াচ্ছে, ছুঁচো কামড়াচ্ছে, ইঁদুর কামড়াচ্ছে, বানর কামড়াচ্ছে, এগুলো সব কিন্তু র্যাবিস ভ্যাকসিন নেওয়া হয়, এগুলো ডগ বাইটে কাউন্ট করা হবে, তারই কাউন্টিংটা একসাথে হচ্ছে। এবং শুধু তাই নয়, মানে আমরা হসপিটালে নিজেরাই গিয়ে সার্ভে করে রেখেছি আমাদের মেডিকেল কলেজে, যে ডগ বাইট হয়েছে 126টা। আমি বললাম এত হয়ে গেল? বলে ম্যাক্সিমামই বাড়ির কুকুর আঁচড়েছে, বাড়ির বিড়াল আঁচড়ালে মানে ভুল তথ্যটা মানুষের কাছে যাচ্ছে। এই আতঙ্কিত হবেন না, যদি 1 কোটিও আপনি বাইটের সংখ্যা পান, সেখানে জেনে রাখবেন 90 লক্ষ, এই 10 লক্ষের মধ্যে আবার কিছু ফেক আছে, যেমন হচ্ছে আমার পায়ের উপর দিয়ে কুকুরে পা দিয়ে চলে গেছে, ডাক্তারকে গিয়ে বলছে ভ্যাকসিন নিয়ে, ডাক্তার কোনো চান্স নেয় না। কুকুরটা র্যাবিস হয়ে গেল। আমি মেডিকেল কলেজের ডক্টরদেরকেও দেখেছি, কুকুরের একটা মানুষের র্যাবিস হয়ে গেছে, তার ট্রিটমেন্ট করছে 4-5 জন ডক্টর মিলে, প্লাস সাপোর্টিং নার্স, প্লাস ওয়ার্ড বয়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি না ভ্যাকসিন নেবে। আমি জানি না এটা বিজ্ঞানগত ভাবে মেডিকেলি ভাবে সঠিক কিনা, এটা আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি বলছি এই 16টা ভ্যাকসিনে কিন্তু ওইখানে কাউন্ট হচ্ছে ডগ বাইট, এবং তারা একটা নেবে না, ফুল কোর্স কমপ্লিট করবে, তার 16 × 5 80। আমার একটা প্রশ্ন আছে, জলাতঙ্ক রোগ হলে কি মানুষ বাঁচে? না, কোনো ট্রিটমেন্ট আছে? জলাতঙ্ক রোগ হলে কোনো বাঁচে না। সেই জন্য কুকুর কামড়ানোর পর সবার প্রথম কাজ হচ্ছে ক্ষতস্থান ক্ষার জাতীয় সাবান দিয়ে 10 মিনিট ধরে র্যাবিং করে ধোয়া এবং রানিং ওয়াটারে। এবং সেটা যে এই যে ভালো প্রশ্ন দর্শক বন্ধু, এবং মানুষ যে পরিসংখ্যানটা আছে ডগ বাইটে মৃত্যু, ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যু, এই সবগুলাই হয়েছে গাফিলতির জন্য, হয় হসপিটালে নয় নিজে, হয় সে ভালো করে ধুয়ে নি জায়গাটা, নয় সঠিক টাইমে ভ্যাকসিন নেয়নি। এবং ইমিউনোগ্লোবিন ইনজেকশন, যেটা প্রতিটা হসপিটালে অ্যাভেলেবেল, কুকুরের কামড়ের উপর নির্ভর করে। না, এখানে একটা অনুষ্ঠান শেষে একটা কথা না বললি না, সেটা হচ্ছে যে মেডিকেল যে আমাদের সেক্টর গুলো আছে, বিশেষ করে সদর হসপিটাল যাকে বলি আমরা, মেডিকেল কলেজ, আগে যেটা ছিল না, কুকুর কামড়ালে, বেড়াল কামড়ালে ইনজেকশনের একটা বিরাট সমস্যা ছিল, সেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। এখন কিন্তু সেটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, এটা রাজ্য স্তরে শুধু দারুণ অ্যাভেলেবল নেই, প্রাইভেটেও অ্যাভেলেবল আছে, যাদের টাকা পয়সা আছে। না, আমি বলছি যে বিনে পয়সায় এই ধরনের ঘটনা ঘটলে বিনে পয়সায় ইনজেকশন সদর হসপিটালে দেওয়া হয়, এক্ষেত্রে মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি জয়ন্তদাকে একটা ব্যাপার বলবো, যেটা হচ্ছে মানে তোমার সাথে আমার অনেক বছরের একটা আলাপ পরিচয়, আমরা একসঙ্গে মানে একে অপরের সঙ্গে বিভিন্ন কাজে একসাথে যুক্ত। তো এই রিসেন্টলি এই রাইটার পর থেকে না ভীষণ মানে নিউজ পোর্টাল, বিভিন্ন নিউজ পোর্টালরা না প্রচুর ফেক নিউজকে মানে এত পরিমাণে শেয়ার করছে, এবং সেটা দেখে মানুষ আরো আতঙ্কিত হচ্ছে। তো সেখানে তোমার এই ইনিশিয়েটিভটা যে আজকে আমাদেরকে ডেকে ডাইরেক্ট লাইভ করে কথা বলা, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা তোমাকে বলি, আচ্ছা, একটা প্রশ্ন আছে,
মানুষের কুকুর কামড়ালে প্রথমে কি করা উচিত সেটা যদি একটু বলে দেন। প্রথমেই হচ্ছে ওই জায়গাটা যেখানে কামড়াবে ভালো করে। সেই জায়গাটা খার জাতীয় সাবান দিয়ে ভালো করে রানিং ওয়াটার, মানে কল থেকে জল রানিং আছে, মানে এই নয় কোনো ট্যাবে জল জমে আছে, মানে রানিং force এ পড়ছে, running water। সেই রানিং ওয়াটারে মিনিট 10 ধরে ধুতে হবে। এইখানে 80% চান্স কম থাকে র্যাবিস হওয়ার। এবং এইটা যদি না করে তারপরে যদি সেই অনেকে কি করে ওই জায়গাটা চিপে রাখে, ওই জায়গাটা বেঁধে রাখে বা এরকম এরকম করতে থাকে, রক্তটা বার করে, এতে কিন্তু অনেকটা র্যাবিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ভ্যাকসিন নিলেও ভ্যাকসিনের নেওয়ার পর যে ডেথ গুলো হয়, আমি এই প্রাথমিক কাজ এগুলো মেডিকেল ট্রিটমেন্টের ডক্টরের কাছে গেলে সবার আগে জিজ্ঞাসা করে জায়গাটা পরিষ্কার করেছে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন করে কুকুরটা বেঁচে আছে কিনা। খুব ভালো উত্তর দিল। কুকুর বেঁচে আছে কিনা, কুকুর যদি- আমাদের সর্বসাধারণের জন্য একটা হ্যাঁ, আপনাকে কুকুরটা পিটিয়ে মারলে চলবে না, অবজারভেশন রাখতে হবে যে ওই কুকুরটা র্যাবিস র্যাবিস হচ্ছে একদম একদম। আপনি যদি মেরে দেন আপনি ওই- কনফিউজ হয়ে গেলেন যে আপনি আপনি বুঝতে পারলেন না যে ওই কুকুরটা র্যাবিস হয়েছে কিনা, এবং কুকুরটা যদি র্যাবিস হয় ও 3 দিনের মধ্যে মারা যাবে, তাহলে তো আপনি আচ্ছা, বুঝতে আরেকটা পারবেন। প্রশ্ন আছে। আচ্ছা, এই বিষয়ে আমাদের অনেকখানি সময় চলে গেছে। দর্শক বন্ধুরা, এই বিষয় নিয়ে আরো প্রশ্ন আমরা আগামী দিন নিয়ে আসবো ওদের কারণ কাছে। ওইটাই একটু বলতে চাই, জন্য তোমার কাছে রিকোয়েস্ট, যারা এরকম আছেন, যারা যারা এই ভুক্তভোগী হচ্ছে, অনেকে বলতে চাইছেন না, যারা অনেকে বলতে চাইছেন না যে কুকুর এই করছে, মানে যাদের প্রবলেম আছে কুকুরদের নিয়ে, আপনি তাদেরকেও একদিন ডাকুন এখানে। হ্যাঁ, আমরা তাদের সাথে মুখোমুখি বসি। আচ্ছা, আমাদের এই এটা আমি বলতে মুহূর্তে চাই। ক্যামেরার পেছনে যে আছে সুমন পাল, সুমনের একটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। বলুন। আমি সুমনের কাছে জানতে চাইবো। আচ্ছা, অনেক মানুষের ধারণা হচ্ছে কুকুর কামড়ালে 10 বছর 12 বছর পর অ্যাকশন হয়। না, এইটা আমি অনেক জায়গায় শুনেছি, অনেকের মুখেই শুনেছি। 10 বছর 12 বছর অবধি এতে আতঙ্কিত হয়ে থাকে সে। অসম্ভব। একটু- না, আতঙ্কিত হওয়ার কোনো কারণে যে সে ভ্যাকসিন নিয়ে নেয়, সে 10 বছর কেন 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তাতে এটা মানে মেন হচ্ছে ভ্যাকসিন নিতে হবে। সঙ্গে সঙ্গে আপনাকে পরিষ্কার করে ভ্যাকসিন নিতে হবে, এবং সেটা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে নিতে হবে। কুকুর কামড়ালে কতদিনের মধ্যে অ্যাকশন হয়? 24 ঘন্টার মধ্যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। অ্যাকশন Vaccine যে কোনো সময় হবে। হয় 12 থেকে তাই। 15 দিনের মধ্যে শুরু হয় এবং ম্যাক্সিমাম 2 বছর 3 বছর। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। এটা নির্ভর করছে তার শরীরে কিরকম ভাবে ছড়িয়েছে। যত হেডের কন্ট্যাক্টে যাবে দেখুন, তত তাড়াতাড়ি হবে। আমরা এত সুন্দর আলোচনা করছি, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ হচ্ছে না। আচ্ছা, প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা, আমরা প্রশ্ন- আরেকটা প্রশ্ন ক্যামেরার পেছন থেকে আরেকটা প্রশ্ন প্রশ্ন দিয়ে দিন। পেয়েছি। আমরা একটু শুনে নেব শুভ্রা আমাদেরকে কি বলছে। আচ্ছা, প্রশ্ন বলতে আপনারা এক্ষুনি বললেন যে বাড়ির কুকুর কামড়ালেও সেই গুলো র্যাবিস ভ্যাকসিন নিতে যায়। তো বাড়ির কুকুরকে যখন আগে থেকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া আছে, তো তখন কি কামড়ালে বা আঁচড়ালে না না না, আমাদের বলার উদ্দেশ্য ছিল মার্কেটে যে আতঙ্কটা আতঙ্কটা ছড়ায়। কুকুর কামড়াচ্ছে, মানে রাস্তার কুকুর আমি কামড়াচ্ছে। বলছি যে ক্যামেরা ওদের র্যাবিস না। ভ্যাকসিন দেওয়া থাকলে আমাদের মানে কামড়ালে আঁচড়ে বাড়ির কুকুর করতেই পারে। বেসিক্যালি কিছু হওয়ার কথা নয়, কিন্তু মানুষ না, ভ্যাকসিন কারণে নিয়ে নেয়। বাড়ির কুকুর আঁচড়ালে নিয়ে নেওয়া কামড়ালেও হবে। ভ্যাকসিন নেবেন। আমাদের নেওয়া উচিত। এইটা বলার উদ্দেশ্য। আমরা নেগলিজেন্সির কথা বলবো না কখনো, অনেকে নিতে করে আমাকে আর কি না, না, অবশ্যই নিতে হবে। অবশ্যই ওই নেগলিজেন্সির ফলেই মৃত্যুটা হ্যাঁ, হয়। সেটাই কিন্তু বলছি। আমরা এটাই উদ্দেশ্য আবারও বলছি। যে বাড়ির কুকুর যদি কামড়ায়, ওটা স্ট্রে ডগ কামড়েছে এই কাউন্টে ধরা হয়ে যাচ্ছে, একদম। সেখানে 37 লক্ষটা হিসাব করা হয়েছে। একদম। এটা একটু প্রচুর ভালো করে প্রশ্ন আপনারা শুনতে পাচ্ছেন। ক্যামেরার সামনে আমার প্রশ্ন, ক্যামেরার পেছন থেকে আমাদের যারা সহযোগী আছে তাদের প্রশ্ন। প্রশ্ন শেষ নেই। আমরা আগামী দিন আবার আসবো এই ধরনের কিছু প্রশ্ন সবাই ভালো নিয়ে। থাকবেন, সবাই আপনারা ভালো আমাদের থাকবেন, সঙ্গে ভালো রাখবেন। আমি রিমা এবং শিবুকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। সময় বাংলা স্টুডিও আপনাকে অনেক ধন্যবাদ। একটা আলোচনা ওরা করলো, যেটা সাধারণ মানুষের জন্য আমি খুব লাস্ট উপযোগী একটা হবে। লাইন বলবো এবং এটাকে শেষ করার জন্য, মানে শেষ যদি তোমরা হয়ে Finishing থাকো, হ্যাঁ, হ্যাঁ, এবার কথা দিয়ে শেষ হয়ে দাও যাবে। দাও। তো আমার একটাই লাস্ট বলার যে অনেক বড় একটা আলোচনা হলো এবং একটা অনেক কথা- বাকি রয়ে গেল। হ্যাঁ, অনেক বাকিও রয়ে গেল, মানে অনেকের হয়তো উত্তর আমরা দিতে পারলাম না বা ঠিক আছে, অনেক পরে কোশ্চেন দেবো আমরা নিশ্চয়ই। ছেড়ে গেলাম। তো নেক্সট টাইম আমরা আশা রাখি যে জয়ন্তদা আরেকবার এটা নিয়ে বসবেন একদম, একদম। এবং আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আমরা আরো অ্যাওয়ারনেস একটা অনুষ্ঠান করব। তো আরো একটা কথা যেটা আমার বলার খুব দরকার, হ্যাঁ, যে সবাই আপনারা খুব ভালো থাকুন এবং আমরা যারা এগিয়ে যাই না, আমাদের পেছনে কিছু মানুষ থাকে যাদের সাপোর্টটা ভীষণ দরকার। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলি, আমার মানে মা ভাই বাড়ির সবাই, মামা মামি অ্যান্ড বাবি অলসো, আমাদের সবাই মানে সবাই একটা না গ্রুপ থাকে যারা পেছনে থাকে, আমরা হয়তো আগিয়ে থাকি, ইনক্লুড আমার এই লাইনে এটা আসে। খুব গুরুত্বপূর্ণ কথা। আমার বাড়িতে আমি ডেলি ডগদেরকে খেতে দিই হুম। দিনে রাতে নিশ্চয়ই। দুবেলায়। আমার মেয়ে কিন্তু
আমার থেকে বেশি ভালোবাসে I think। ও আলাদা। এগুলো এই শিক্ষাগুলো মানে আছে। এগুলো কিন্তু মানে এগুলো আমি এটাই বলতে একটা চাইছিলাম। পশুকে ভালোবাসা তোমাকে জোর করে বলতে হবে ভালোবাসো তবে বাঁচবে না এটা না, নয়। এটাই আমি বলতে চাইছিলাম যে আমার ফ্যামিলিতে না মানে এরকম নয় যে আমি একদিন এসে পশুপ্রেমী হয়ে গেছি। নিশ্চয়ই। পুরো ব্যাকগ্রাউন্ডে এবং আমার পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাতেই আছে। আমরা হয়তো ছোট থেকে না, আমার বাড়িতে একটা বাচ্চা ছিল, পাহাড়ি বাচ্চা, ওর সাথে আমি বড় হয়েছিলাম। তো আপনারা সবাই যেমন ভালো থাকুন, ওদের পাশে থাকুন, বাচ্চাগুলোকে ভালো ভালো রাখুন। রাখুন। তোমরা এত বড় র্যালির আয়োজন করতে যাচ্ছ, দর্শকদের বলবে না র্যালিতে যোগদান হ্যাঁ, করতে? কখন অবশ্যই, কবে নিশ্চয়ই। কখন আহ, কবে লাস্টে বলে দিচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, এখন যে সিজন চলছে ভাদ্র মাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি কথা বলতে সবাইকে অনুরোধ করছি, এই সময় রাস্তাঘাটে কুকুর রাত্রিবেলায় যে করে চিৎকার করে, ওটা কোনো অমঙ্গলজনক বা অশুভ কিছু না। না। ওটা ওর সঙ্গীকে ডাকে, এর সঙ্গে মানে এই সামাজিক রীতিনীতির কোনো কোনো যোগাযোগ আগে নেই। নেই। এটা আর এই সময় রাস্তায় ঘাটে কিছু কুকুরের আনাগোনা বাড়বে, এটা একটু আপনাদেরকে অনুরোধ করছি, এই সময় আঘাতটা করবেন না। ঠিক 1 মাস পর ওরা আবার চলে যাবে। এই কটা দিন আপনারা যারা খেতে দেন দিবেন, একটু কুকুরের মধ্যে, যেহেতু প্রত্যেকটা প্রাণীরই শারীরিক চাহিদা থাকে, এটা meeting এটা season, meeting meeting season। season। সেই চাহিদা ওরা মেটানোর জন্য এখন রাস্তা, আমাদের যেমন বাড়িঘর আছে, ওরা রাস্তাতেই থাকে। এতে কেউ কোন রকম কিছু মন্তব্য করবে না, বিরক্ত করবেন না। বিরক্ত করবেন না। বিরক্ত করবেন না। ওদেরকে ওদের মধ্যে থাকতে, এইখানে যদি বিরক্ত করেন, এইখান থেকে ম্যাক্সিমাম ডগ বাইট কে শুরু হয়। একদম। তাই আপনাদেরকে অনুরোধ, নিজের বাচ্চাদেরকে যদি সুরক্ষিত রাখতে চান, ওদেরকে উত্তেজিত করবেন না। এবং আমাদের আগামী রবিবার বেলা 2টার সময় একদম। মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের সামনে থেকে একটি র্যালি আছে, যেটা সুপ্রিম কোর্টকে আমরা ওয়েলকাম জানিয়ে, তাদের রায়কে স্বাগত জানিয়ে Thank আমরা you. একটা পথযাত্রায় নেমেছি, এবং সেই যাত্রার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং অবলা প্রাণীদের কিন্তু পাশে থাকা। পদযাত্রার টাইমটা মনে হচ্ছে না একটু অড হয়ে গেল, বেলা 2টা। না, মানে আমরা এখানে কিছু 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 বহু মানুষ মানুষ থেকে মানে আসে। গল্পটা অনেক দূর থেকে দেখে আসছে। আমাদের আসবে। আজকের আলোচনা বলুন, আড্ডা বলুন, আমরা এখানেই শেষ করব। সবাই সবাই ভালো থাকুন। সবাই ভালো ভালো থাকবেন, থাকুন। সবাই ভালো আবার থাকুন। আসবো, অনেক প্রশ্ন নিয়ে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই আশা রাখবো। ধন্যবাদ।